শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? আমরা মূলত আজকে আলোচনা করব আপনাদের নদী প্রণালী এবং হচ্ছে খালবিল এগুলা নিয়ে মূলত, এবং দ্বীপ যেগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ইন্টারন্যাশনাল পার্টে যেমন হচ্ছে প্রণালী আছে এবং খাল আছে, আবার বাংলাদেশ পার্টে হচ্ছে নদী দ্বীপ যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অনলাইনে যারা সংযুক্ত আছেন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করবেন। অনলাইনে অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা রাখি আপনারাও ভালো আছেন এবং সুস্থ আছেন। অনলাইনে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু জানাবেন। ওকে, ক্লিয়ার। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে রেসপন্স করার জন্য। আমরা আমাদের আলোচনার মূল টপিকে চলে যাব। আমরা প্রথম আলোচনা করব হচ্ছে প্রণালী এবং খাল নিয়ে। খেয়াল করেন, আমাদের প্রথম আলোচনার টপিক হচ্ছে প্রণালী এবং খাল। খেয়াল করে দেখেন, প্রণালী কাকে বলা হয়, অর্থাৎ প্রণালী বলতে বোঝানো হয় যে জিনিসটা হচ্ছে দুইটা ভূখণ্ডকে পৃথক করবে এবং দুইটা জলরাশিকে সংযুক্ত করবে, সেটাকে আমরা কি বলবো? প্রণালী বলবো। দুইটা জলরাশি মানে সাগর হতে পারে, মহাসাগর হতে পারে বা উপসাগর হতে পারে, সেটাকে হচ্ছে কি করবে? সংযুক্ত করবে। আর দুইটা ভূখণ্ডকে পৃথক করবে, সেটাকে আমরা কি বলবো? প্রণালী। এবং এই প্রণালীর সাথে খালের একটা পার্থক্য খেয়াল করেন। প্রণালীটা হবে ন্যাচারালি, আর আর্টিফিশিয়াল ওয়েতে যদি আপনারা করেন সেটা হবে কি? খাল। তার মানে আপনারা মানুষ যদি খনন করে এটা কি আর্টিফিশিয়াল, তাহলে সেটা হবে খাল। আর যেটা ন্যাচারালি থাকবে সেটাকে আমরা কি বলবো? প্রণালী বলবো। ঠিক আছে? তো খেয়াল করে দেখেন, এখানে সংজ্ঞা হিসেবে বলা হচ্ছে দুইটা সাগর বা মহাসাগরকে সংযোগকারী সংকীর্ণ যে জলপ্রবাহ সেটাকে আমরা কি বলবো? প্রণালী বলবো। যেমন এখানে একটা উদাহরণ দেখানো হচ্ছে, খেয়াল করেন, যেটা হচ্ছে পক প্রণালী। খেয়াল করেন, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। জি, এটা লেখার দরকার নেই, স্লাইডটা আপনাদেরকে অনলাইনে দিয়ে দিবে। বুঝতে পারছেন কিনা? টোটালি মানচিত্র দিয়ে এ করা, এটা দিয়ে দিবে আপনাদেরকে অনলাইনে, আপনারা জাস্ট এখান থেকে বুঝে নেন। দেখেন, এখানে হচ্ছে শ্রীলঙ্কা আমরা দেখতে পাচ্ছি, আর এখানে হচ্ছে কোনটা? ভারত। এই মাঝখানে যে প্রণালী, সেই প্রণালীর নাম কি? পক প্রণালী। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে কি করছে? পৃথক করছে, সংযুক্ত করছে। খেয়াল করেন, এখানে হচ্ছে বঙ্গোপসাগর আর এখানে হচ্ছে মান্নার উপসাগর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সংযুক্ত করছে বঙ্গোপসাগরের সাথে, কোনটা? মান্নার উপসাগর। তাহলে পক প্রণালীটা আমাদের শেষ। আমরা পরবর্তী প্রণালীতে যাব। খেয়াল করেন, এটা মূলত যে পক প্রণালী আমরা পড়লাম, 2 নাম্বার যে বিষয়টা, খেয়াল করেন, এখানে একটা প্রণালী আছে যার নাম হচ্ছে মালাক্কা প্রণালী। আমি লিখেই দিচ্ছি, যারা অনলাইনে আছেন হয়তো একটু হয়ে যাচ্ছে, লেখাটা একটু বুঝতে সমস্যা হতে পারে। এখানে একটা প্রণালী আছে, দেখেন, সেই প্রণালীর নাম কি? মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালী দেখেন বিভক্ত করছে, এদিকে হচ্ছে মালয়েশিয়া আর এদিকে হচ্ছে কি? ইন্দোনেশিয়া। তাহলে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এই দুইটা দেশকে বিভক্তকারী যে প্রণালী, সেই প্রণালীর নাম হচ্ছে কি? মালাক্কা প্রণালী। এখন খেয়াল করেন, এখানে কোশ্চেনটা বা অপশন এভাবেও থাকতে পারে যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে বিভক্ত করছে, কিন্তু আমরা জানি ইন্দোনেশিয়া পৃথিবীর সর্বাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত রাষ্ট্র। বুঝতে পারছেন? অসংখ্য দ্বীপ আছে, যেমন সুমাত্রা আছে, জাভা আছে, বালি আছে, তারপরে হচ্ছে কি বলে তিমুর আছে, এরকম অনেক দ্বীপ আছে। তো ইন্দোনেশিয়ার এখানে যে দ্বীপটা, সেই দ্বীপটার নাম হচ্ছে কি? সুমাত্রা। তাহলে আমরা বলতে পারি যে মালয়েশিয়া এবং হচ্ছে সুমাত্রাকে বিভক্ত করছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। আবার বলতে পারি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে কি করছে? বিভক্ত করছে। আর সংযুক্ত করে করছে, খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে জাভা সাগর, এখানে যে সাগর তার নাম হচ্ছে জাভা সাগর, আর এখানে যে সাগর তার নাম হচ্ছে কি? আন্দামান সাগর। তাহলে আমরা বলতে পারি জাভা সাগরের সাথে আন্দামান সাগরের সংযুক্ত করছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। এখন অপশনে আন্দামান সাগর না থাকতে পারে, আন্দামানের পাশে দেখেন এখানে একটা সাগর আছে যার নাম হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে এভাবেও থাকতে পারে যে জাভা সাগর এবং হচ্ছে বঙ্গোপসাগরকে সংযুক্তকারী যে প্রণালী তার নাম হচ্ছে কি? মালাক্কা প্রণালী। তাহলে আশা করি মালাক্কা প্রণালী আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা যে পরবর্তী প্রণালী পড়বো তার নাম হচ্ছে সুন্দা প্রণালী। খেয়াল করেন, এখানে একটা প্রণালী আছে যার নাম হচ্ছে সুন্দা প্রণালী। এই সুন্দা প্রণালী খেয়াল করে দেখেন, এটা এই সুন্দা প্রণালী বিভক্ত করছে, খেয়াল করে দেখেন, এখানে সুমাত্রা, এখানে হচ্ছে জাভা, দুইটা দ্বীপ।
সুমাত্রা এবং জাভা দ্বীপকে কি করছে, পৃথক করছে। এই সুমাত্রা এবং জাভা দুইটা দ্বীপই হচ্ছে ইন্দোনেশিয়া। তাহলে আমরা বলতে পারি এটাও ইন্দোনেশিয়া, এটাও ইন্দোনেশিয়া। তাহলে ইন্দোনেশিয়া এবং ইন্দোনেশিয়াকে বিভক্ত করছে কোন প্রণালী? সুন্দা প্রণালী, সুমাত্রা না, সুন্দা প্রণালী। আর এখানে যে দ্বীপ আর এখানে যে দ্বীপ, দ্বীপ দুটার নাম হচ্ছে সুমাত্রা আর এখানে কি জাভা। তাহলে আমরা বলতে পারি সুমাত্রা এবং জাভা এই দুইটা দ্বীপকে পৃথককারী প্রণালীর নাম কি? সুন্দা প্রণালী। সংযুক্ত করছে এখানে হচ্ছে জাভা সাগর আর এখানে হচ্ছে ভারত মহাসাগর। তাহলে ভারত মহাসাগরের সাথে জাভা সাগরকে সংযোগকারী প্রণালীর নাম হচ্ছে কি? সুন্দা প্রণালী। আমরা এটা দেখি অনলাইনে কোনো ইয়ে আছে কিনা। একটু বড় করেন, আমি দেখেন আপনাদেরকে লিখে দেখাচ্ছি, আসলে এটা হচ্ছে জুম করা তো এর থেকে আর বেশি আসলে বড় করা যাবে না, ফেটে যাবে। তাহলে আমি দেখেন আপনাদের যেটা সমস্যা সেটা লিখে দেখাই দিচ্ছে এখানে, আর আপনাদের এই স্লাইডটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। ওকে, এরপরে আসেন হচ্ছে প্রণালী একটা, সেটা হচ্ছে এখানে যে প্রণালী তার নাম হচ্ছে সুয়েজ প্রণালী। খেয়াল করেন, এই যে সুয়েজ প্রণালী এটা হচ্ছে মূলত মানুষ তৈরি করছে। তাহলে মানুষ তৈরি করলে আমরা কি বলবো? খাল। তাহলে সুয়েজ প্রণালী বলতেছি, আবার এটাকে কি বলা হচ্ছে? সুয়েজ খালও বলা হচ্ছে। মূলত আমরা একটু সুয়েজ খালের প্রেক্ষাপটটা দেখে খেয়াল করেন। সেটা হচ্ছে এখানে আমরা জানি একটা ভূমধ্য সাগর আছে, আর ভূমধ্য সাগরের উপরে হচ্ছে এখানে কি? ইউরোপ। আর এখানে আফ্রিকা মহাদেশ, আর হচ্ছে এদিকে কি? এশিয়া মহাদেশ। এখন দেখেন এই যে ইউরোপ অঞ্চল থেকে আমরা দেখতে পাচ্ছি আটলান্টিক মহাসাগর হয়ে আফ্রিকা মহাদেশ ঘুরে ভারত মহাসাগর হয়ে এই এশিয়া মহাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে হতো। তখন এই ইউরোপিয়ানরা চিন্তা করলো যে আমাদের নিচে ভূমধ্য সাগর আর এখানে হচ্ছে লোহিত সাগর, মাঝখান দিয়ে যদি আমরা একটা ক্যানেল, খাল নির্মাণ করতে পারি তাহলে আমরা খুব সহজে ভূমধ্য সাগর, লোহিত সাগর হয়ে এশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবো। এই জন্য তারা একটা খাল এখানে খনন করলো, যে খালটার নাম হচ্ছে কি? সুয়েজ খাল। এটা আমরা পরে আরো এক্সপ্লেন করবো, কোনো সমস্যা নাই। তো খেয়াল করে দেখেন, এই সুয়েজ খালের এ সাইডে হচ্ছে মিশর, এ সাইডেও মিশর। এটা হচ্ছে মিশরের মূল পার্ট, আর এটা হচ্ছে মিশরের একটা পার্ট আছে যার নাম হচ্ছে সিনাই উপদ্বীপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিশরকে সিনাই উপদ্বীপ থেকে পৃথক করছে কোন খাল? সুয়েজ খাল। তবে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা জানি দুইটা বা আরো অনেক রাষ্ট্র আছে, বাট স্পেশালি আমরা জানি যে হচ্ছে মূল বিষয় হচ্ছে দুইটা রাষ্ট্র আছে, যে দুইটা রাষ্ট্র হচ্ছে দুইটা মহাদেশে পড়ছে। আমরা সবাই পরিচিত জানি, সেই দুইটা দেশের নাম কি বলতে পারবেন? দুইটা দেশ দুইটা মহাদেশে পড়ছে, একটা তুরস্ক আর একটা হচ্ছে রাশিয়া। দেখেন এই তুরস্ক আর রাশিয়া ইউরোপ মহাদেশে পড়ছে, আবার এশিয়া মহাদেশে পড়ছে। এই জন্য এই দুইটা রাষ্ট্রকে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। ইউরোপ প্লাস এশিয়া সমান সমান কি? ইউরেশিয়া। তাহলে ইউরেশিয়ার কান্ট্রি হচ্ছে কোনটা? তুরস্ক এবং হচ্ছে রাশিয়া। এই দুইটা আমরা সবাই জানি, কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু খেয়াল করে দেখেন এই মিশরও কিন্তু দুইটা মহাদেশে অবস্থিত। মিশরও কয়টা মহাদেশে? দুইটা মহাদেশে। এই যে মূল পার্ট এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে, আর এই সিনাই উপদ্বীপ এটা হচ্ছে এশিয়া মহাদেশে। তাহলে খেয়াল করে দেখেন তো, আমরা যদি ওই রাষ্ট্র দুইটাকে বলি ইউরেশিয়ান, তাহলে এই মিশরকে আমরা কি বলবো? আফ্রো এশিয়ান। কথা বোঝেন নাই? তাহলে আফ্রো এশিয়ান কান্ট্রি কোনটা? মিশর। তাহলে আমরা দেখতে পাচ্ছি আরো একটা রাষ্ট্র যেটা হচ্ছে দুইটা মহাদেশে অবস্থিত, সেটা হচ্ছে কোনটা? মিশর। তো খেয়াল করে দেখেন, এই যে মিশরের আমরা দেখতে পাচ্ছি যে পৃথক করছে, এর এদিকে হচ্ছে আফ্রিকা মহাদেশ আর এদিকে কোন মহাদেশ? এশিয়া। তাহলে আমরা বলতে পারি সুয়েজ খাল বা প্রণালী দুইটা মহাদেশকেও বিভক্ত করছে, সেই দুইটা মহাদেশ হচ্ছে এশিয়ার কোনটা? আফ্রিকা। আবার বলতে পারি মিশরের মূল ভূখণ্ড থেকে সিনাই উপদ্বীপকে পৃথক করছে কোন প্রণালী? সুয়েজ খাল বা সুয়েজ প্রণালী। সংযুক্ত করছে এখানে ভূমধ্য সাগর, আর এখানে যে সাগর যার নাম হচ্ছে কি? লোহিত সাগর, যেটাকে বলা হচ্ছে রেড সি। এই রেড সির সাথে সংযোগকারী যে হচ্ছে ভূমধ্য সাগরের যে প্রণালী তার নাম হচ্ছে কি? সুয়েজ খাল বা সুয়েজ প্রণালী। ক্লিয়ার? তার কোনো কনফিউশন আছে কিনা? ওকে, এবার আসেন দেখেন এই যে জায়গায় আরেকটা প্রণালী আছে, খেয়াল করে দেখেন, যার নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী, যেটা হচ্ছে আপনারা প্রায় পরীক্ষায় দেখবেন যে চলে আসছে। তো এই যে বাবেল মানদেব প্রণালী, খেয়াল করে দেখেন, এই যে লোহিত সাগর এদিকে হচ্ছে এডেন উপসাগর, এই লোহিত সাগর এডেন উপসাগরের এই সাইডটা হচ্ছে এশিয়া মহাদেশ। কোন মহাদেশ? এশিয়া। আর এই সাইডটা কোন মহাদেশ? আফ্রিকা মহাদেশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাবেল মানদেব এই প্রণালীটা বিভক্ত করছে এশিয়া ভার্সেস কাকে? আফ্রিকাকে। এখন এশিয়া মহাদেশের মূলত কোন দেশ? এখানে ইয়েমেন। কোন দেশ? ইয়েমেন। হয়তো অনলাইনে অনেকে দেখতে পাচ্ছেন না, এই জন্য আপনি লিখে দিলাম ইয়েমেন। আর এখানে হচ্ছে যে দেশটার নাম হচ্ছে জিবুতি। নাম কি?
জিবুতি। তাহলে আমরা বলতে পারি জিবুতি এবং ইয়েমেন এই দুইটা রাষ্ট্রকে বিভক্ত করছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। সংযুক্ত করছে, খেয়াল করেন এখানে কোন সাগর বললাম? লোহিত সাগর। এখানে কোন সাগর? এডেন উপসাগর। তাহলে লোহিত সাগরের সাথে এডেন উপসাগরকে সংযোগকারী প্রণালীর নাম কি? বাবেল মানদেব প্রণালী। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি বাবেল মানদেব প্রণালী দুইটা দেশকে পৃথক করছে, একটা হচ্ছে ইয়েমেন, একটা হচ্ছে কি? জিবুতি। আবার বলতে পারি এটা পৃথক করছে এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশকে। আর সংযুক্ত করছে লোহিত সাগরের কোন সাগর? এডেন উপসাগর। ক্লিয়ার? একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে জিবুতি রাষ্ট্র, এই যে, হ্যাঁ এই যে এখানে হচ্ছে জিবুতি রাষ্ট্র। একটু খেয়াল করে দেখেন, আমাদের এই এশিয়া মহাদেশ থেকে ব্যবসা বাণিজ্য করতে আসলে ভারত মহাসাগরের এই যে কোন উপকূলে আসতে হচ্ছে? জিবুতিতে আসতে হচ্ছে। এই জন্য ভূ রাজনৈতিক দিক থেকে জিবুতি খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। কারণ এই যে এশিয়া থেকে আপনি আফ্রিকাতে ঢুকবেন, ঢোকার মধ্যে শুরুতেই কোনটা পড়তেছে? জিবুতি পড়তেছে। এই জন্য ভূ রাজনৈতিক দিক থেকে এই রাষ্ট্রটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য পৃথিবীতে যত পরাশক্তি আছে, শক্তিশালী রাষ্ট্র আছে, প্রত্যেকের আগ্রহ হচ্ছে কোথায়? জিবুতিতে। যে এখানে যদি একটা সামরিক ঘাঁটি আমি তৈরি করতে পারি, তাহলে আমরা এদিকেও নিয়ন্ত্রণ করতে পারবো, ওদিকে এশিয়াও কি করতে পারবো? নিয়ন্ত্রণ করতে পারবো। এই জন্য এই জিবুতি রাষ্ট্রে সবাই সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়। এই জন্য খেয়াল করে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, যুক্তরাজ্য, ফ্রান্স সবাই এখানে সামরিক ঘাঁটি তৈরি করছে। সর্বশেষ আমরা দেখতে পেলাম যে চীন ধীরে ধীরে কি হচ্ছে? শক্তিশালী হচ্ছে। এই জন্য চীন আফ্রিকার প্রথম দেশ যেখানে সামরিক ঘাঁটি তৈরি করছে, যার নাম কি? জিবুতি। এবং এই জিবুতি রাষ্ট্রের অর্থনীতিটা টিকে আছে এই সামরিক ঘাঁটি ভাড়া দেওয়ার মাধ্যমে। বিভিন্ন দেশকে সামরিক ঘাঁটি ভাড়া দিয়ে তারা যে অর্থ পায়, ওই অর্থ দিয়ে এদের অর্থনীতি টিকে আছে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা বাবেল মানদেব প্রণালী দেখলাম। এবার আসেন আমরা পরবর্তী যে প্রণালী দেখবো সেটা হচ্ছে হরমুজ প্রণালী। দেখেন এখানে একটা প্রণালী আছে যার নাম হচ্ছে কি? হরমুজ প্রণালী। খেয়াল করে দেখেন, মূলত ওমান উপসাগর থেকে আমরা যদি এই পারস্য উপসাগরে এই অঞ্চলে ঢুকতে চাই, তাহলে আমাদের কোন প্রণালী ব্যবহার করতে হবে? হরমুজ প্রণালী ব্যবহার করতে হবে। তো এই যে হরমুজ প্রণালী খেয়াল করে দেখেন, যেটা আপনারা প্রায় সময় ইন্টারন্যাশনাল নিউজ বলেন সেখানে দেখতে পাবেন, যেটা আলোচনায় আছে যে প্রণালী, তার নাম হচ্ছে কি? হরমুজ প্রণালী। কেন আলোচনায় আছে সেটাও আমরা বলবো। আচ্ছা স্যার, আজকে তো কিছু লিখতে পারছি না। আপনাদের আজকে কিছু লেখার দরকার নাই, আমি আপনাদেরকে এখানে বুঝাই দিচ্ছি এবং এইটাই আপনাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে। বুঝতে পারছেন কিনা? তো সেখানে আপনারা হচ্ছে দেখতে পারবেন, আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে আপনারা বুঝে নেন, ঠিক আছে? ইনফরমেশন গুলো আপনারা পেয়ে যাবেন। তো খেয়াল করে দেখেন, এই যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী পৃথক করছে এদিকে কোন দেশ? ইরান। আর এদিকে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইরান এবং সংযুক্ত আরব আমিরাত এই দুইটা রাষ্ট্রকে বিভক্ত করছে কোন প্রণালী? হরমুজ প্রণালী। সংযুক্ত করছে এখানে ওমান উপসাগর, এখানে কোনটা? পারস্য উপসাগর। ক্লিয়ার? এবার দেখেন একটা জিনিস, হরমুজ প্রণালী কেন আলোচনায় আছে সেটার অন্যতম বিষয় হচ্ছে, এখানে দেখেন পারস্য উপসাগর, এই পারস্য উপসাগরের তীরে কোন কোন রাষ্ট্র? এখানে ইরান, এদিকে ইরাক, এদিকে কুয়েত, এদিকে সৌদি আরব, বাহরাইন, এখানে কাতার, এখানে সংযুক্ত আরব আমিরাত। তাহলে এই রাষ্ট্রগুলো আমরা জানি প্রচুর পরিমাণ তেল এবং গ্যাস উৎপাদন করে এবং এদের এই গ্যাস নিয়েই দেখেন পুরো বিশ্ব চলতেছে। কথা বোঝেন নাই? তাহলে পুরো বিশ্বে গ্যাসের সাপ্লাই দেয় এই রাষ্ট্রগুলো। আর এই রাষ্ট্রগুলো গ্যাস সাপ্লাই দেয় মূলত কি? জাহাজের মাধ্যমে। আর সেই জাহাজ কোন প্রণালী হয়ে যেতে হয়? হরমুজ প্রণালী। আর সেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার অধীনে? ইরানের হাতে। এবং আমরা জানি পশ্চিমা রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, তারপর ইসরায়েল, এদের চরম শত্রুকে ইরান। তাহলে খেয়াল করে দেখেন ইরান কি? খেয়াল করে দেখেন তো, ইরানের কাছে যদি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকে, তাহলে এই রাষ্ট্রগুলোকে একটু বিপদে আছে না? এবং পশ্চিমা রাষ্ট্রগুলো কি আছে? একটু বিপদে আছে। বুঝতে পারছেন কিনা? এই জন্য ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি বারবার আলোচনায় আসে কোন প্রণালী? হরমুজ প্রণালী। কারণ এই হরমুজ প্রণালী খেয়াল করে দেখেন, যখন ইরানের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিতে চায়, ও হরমুজ প্রণালী কি করে দিচ্ছে? বন্ধ করে দিচ্ছে। তখন এই রাষ্ট্রগুলো কি? বিপদে পড়তেছে। কথা বুঝতে পারছেন কিনা? এরপরে আসেন আমরা পরবর্তী যে প্রণালী পড়বো তার নাম হচ্ছে, এখানে কোনটা? মোজাম্বিক প্রণালী। আরো একটা বিষয় দেখেন, আমি আপনাদেরকে আগের এতে দেখাই, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা দেই। সেটা হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যে যে রাষ্ট্রগুলো আমরা বললাম, এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে শিয়াপন্থী, আর একটা হচ্ছে সুন্নিপন্থী। তো আমরা জানি ইরান কোনপন্থী? শিয়াপন্থী। আর সৌদি আরব কোনপন্থী? সুন্নিপন্থী।
খেয়াল করে দেখেন এই যে শিয়াপন্থী ইরান এর সাথে আরো কিছু রাষ্ট্র আছে, যেমন হচ্ছে লেবানন। নাম কি? লেবানন। লেবাননের রাজনৈতিক ক্ষমতায় আছে হিজবুল্লাহ, এরা হচ্ছে শিয়াপন্থী। এছাড়া ইয়েমেন, এই ইয়েমেনে যারা ক্ষমতায় আছে তারা হচ্ছে হুতি, এরাও কি শিয়াপন্থী। এই জন্য এরা একটা গ্রুপ, বুঝতে পারছেন। আর এদিকে হচ্ছে সৌদি আরব, তুরস্ক সহ আরো যে সুন্নি রাষ্ট্রগুলো আছে, এরা হচ্ছে একটা গ্রুপ। তো মধ্যপ্রাচ্যে এই দুইটা আদর্শের মাঝে চরম কি আছে? দ্বন্দ্ব আছে, চরম শত্রুতা আছে, বুঝতে পারছেন। তবে এক্ষেত্রে একটা কথা বলাই বাহুল্য, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ব্রিটিশরা যখন আপনাদের ভারতীয় উপমহাদেশে আসছে, কি জন্য আসছিল বলেন তো? ব্যবসা বাণিজ্য করবে। খেয়াল করে দেখেন, ব্রিটিশরা যখন আপনাদের এই অঞ্চলে আসছে, স্পেশালি ভারতের সুরাটে আসছে, সুরাটে এসে তখন আমাদের এখানে সম্রাট ছিল সম্রাট জাহাঙ্গীর, তার কাছে তারা পত্র মারফত দূত পাঠাইছে যে আমরা সুরাটে বাণিজ্য করতে চাই, এই জন্য একটা বাণিজ্য কুঠি নির্মাণ করবো, আপনি অনুমতি দেন। এবং আপনাদের সম্রাট জাহাঙ্গীর বুঝতে না পেরে, তাদের কৌশল বুঝতে না পেরে তাদেরকে অনুমতি দিছে। তারপরে বাকি 200 বছর ইতিহাস, কথা বোঝেন নাই? তারা এখানে কি করছে? ধীরে ধীরে এই যে বিজনেস রালে রাজত্ব প্রতিষ্ঠা করছে, আপনাদেরকে নিয়ন্ত্রণ করছে, কথা বুঝতে পারছেন কিনা? তো এই ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশ দখল করছে, মূলত হচ্ছে তখন যে সম্রাট ছিল, চিকিৎসার পরবর্তী অবস্থায় তখন হচ্ছে আচ্ছা দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এতদিন ধরে জানতাম যে হচ্ছে বঙ্গভঙ্গ করেন কে, বা বঙ্গভঙ্গ করেন কে? লর্ড কার্জন, কথা বুঝতে পারছেন। কিন্তু আসলে কি সত্য? বঙ্গভঙ্গ করছে মূলত পঞ্চম জর্জ, যে তখন হচ্ছে যুক্তরাজ্যের রাজা ছিল, কিন্তু ওই সময় আমাদের এই অঞ্চলের নেতা কে ছিল? লর্ড কার্জন। এই জন্য আমরা মনে করি লর্ড কার্জন, কথা বুঝতে পারছেন কিনা? তো বিষয়টা হচ্ছে এইরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন খেয়াল করেন একটা বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশ দখল করছে, তখন তারা চিন্তা করলো এই অঞ্চল নিয়ন্ত্রণ করা আমাদের জন্য দুরূহ ব্যাপার, কারণ এদের মধ্যে একটা ঐক্য আছে। তো এই জন্য তারা চিন্তা করলো এদের মধ্যে ফাটল আমরা কিভাবে তৈরি করতে পারি। সেক্ষেত্রে তারা চিন্তা করলো যে এখানে দুইটা কমিউনিটি আছে, একটা হিন্দু আর একটা হচ্ছে মুসলিম। যদি এই দুইটা কমিউনিটির মাঝে আমরা দ্বন্দ্ব তৈরি করতে পারি, তাহলে এরা একে অপরের সাথে মারামারি করে মরবে, আর এদেরকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য তারা যে পলিসি অবলম্বন করছে তার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো। এবং খেয়াল করে দেখেন, এই ব্রিটিশরা আসার পরে আমাদের ভারতীয় উপমহাদেশে অসংখ্য দাঙ্গা তৈরি হয়েছে, হয়েছে না? কিন্তু আপনারা হিস্ট্রি ঘেটে দেখবেন যে ব্রিটিশরা আসার পূর্বে ভারতীয় উপমহাদেশে কখনোই কোনো দাঙ্গা হয় নাই, কিন্তু তারা আসার পরে অসংখ্য দাঙ্গা তৈরি করে দিছে। এমনকি তারা সামান্য জুতা নিয়েও আপনাদের মধ্যে দাঙ্গা তৈরি করে দিছে। জুতা নিয়ে হিন্দুদেরকে বলছে যে এখানে হচ্ছে গরুর চামড়া ইউজ করা হয়েছে, যেটা ওদের জন্য কি আবেগের জায়গা, কথা বোঝেন নাই? আবার মুসলমানদের কাছে যে বলছে এখানে শুকরের চামড়া, যেটা কি না জায়েজ, কথা বোঝেন নাই? একে অপরের সাথে তারা মারামারি করে মরছে, বুঝতে পারছেন। সেম ভাবে এই ব্রিটিশরা, তারপর ফ্রান্স, এরপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এরা যখন মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করতে গেল, তখন মধ্যপ্রাচ্যে যে তারা দেখলো যে এখানে একটা ধর্মের মানুষ বসবাস করে। আগে দেখছে দুইটা ধর্ম, এজন্য বিভাগ করা গেছে, কিন্তু এখানে ধর্ম কয়টা? একটা। তাহলে এদেরকে কিভাবে বিভক্ত করবো? এই জন্য তারা এখানে চিন্তা করে দেখলো যে এখানে আবার দুইটা গোষ্ঠী আছে। এই যে মুসলমানদের মধ্যে দুইটা কি আছে? গোষ্ঠী আছে, ভাগ আছে, একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে কি সুন্নি। যদি এই দুইটা গ্রুপের মাঝে আমরা দ্বন্দ্ব তৈরি করে রাখতে পারি, তাহলে এরা একে অপরের সাথে মারামারি করবে, আর এদেরকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য খেয়াল করে দেখেন, তারা আপনাদের মাঝে শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব তৈরি করে রাখছে। স্পেশালি পশ্চিমা রাষ্ট্রগুলো দেখেন এই সৌদি আরবের সাথে চুক্তি করে রাখছে। সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে চুক্তি করছে, সৌদি আরব এই অঞ্চল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, এখানে যুদ্ধ করার ক্ষেত্রে যত অস্ত্র লাগে সৌদি আরবকে সাপ্লাই দেবে কে? ইউএসএ। আর ইউএসএ যত তেল লাগবে কে সাপ্লাই দিবে? সৌদি সাপ্লাই দিবে। এবং দেখেন এই ইউএসএ তেল বিক্রি করে, সৌদি আরব তেল বিক্রি করে ইউএস এর কাছ থেকে যে অস্ত্র নিচ্ছে, সেই অস্ত্র নিয়ে আপনাদের এই অঞ্চলে পুরো যুদ্ধ করে মরতেছে। সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, ইয়েমেনের যুদ্ধ হচ্ছে, সকল অঞ্চলে যুদ্ধ করতেছে। কে যুদ্ধ করতেছে? সৌদি আরব। কিন্তু খেয়াল করে দেখেন তো, ফিলিস্তিনে যে যুদ্ধ করতেছে ইসরায়েলের সাথে, ফিলিস্তিনিরা যে হামাস যে যুদ্ধ করতেছে, সেখানে সৌদি আরব একদম নিষ্ক্রিয়, কোন অ্যাক্টিভ রোল আছে? তো আপনি তো শিয়া সুন্নি এক ধর্মের মধ্যে আপনি দ্বন্দ্ব তৈরি করে যুদ্ধ বাজাচ্ছেন, কিন্তু যেখানে আমাদের মুসলিমরা প্রকৃত অর্থে নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনে, সেই ফিলিস্তিনিদের সহযোগিতার জন্য এরা কি আগায় আসছে? দেখেন সেই ফিলিস্তিনের সহযোগিতার জন্য আগায় যাচ্ছে কে? ইরান, হিজবুল্লাহ, ওই যে লেবাননের, ইয়েমেনের হুতি বিদ্রোহী, কথা বোঝেন নাই? তো আমরা বলতেছি যে আমরাই সঠিক, আর হচ্ছে এই যে শিয়ারা কি ভ্রান্ত আকীদা। কিন্তু খেয়াল করে দেখেন তো, প্রকৃত যুদ্ধের ক্ষেত্রে কারা আগায় আসতেছে? কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য এই জায়গাগুলোতেও আমাদের একটু কিছু সমস্যা আছে।
তো আসেন আমরা হচ্ছে পরবর্তী প্রণালীতে চলে যাই। সেটা হচ্ছে এখানে একটা প্রণালী আছে যার নাম হচ্ছে ফরমোজা প্রণালী। খেয়াল করেন, এর নাম কি? ফরমোজা প্রণালী। আমি এখানে লিখে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, অনলাইনে যারা আছেন। ফরমোজা প্রণালী, খেয়াল করে দেখেন, এই ফরমোজা প্রণালীর এদিকে হচ্ছে কোন দেশ? চীন। আর এদিকে কোন দেশ? তাইওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা জানি তাইওয়ান আগে একটা সময় চীনের অংশ ছিল, বুঝতে পারছেন কিনা? এবং আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, খেয়াল করেন, বোঝার ট্রাই করেন। সেটা হচ্ছে এই চীনের নাম কি জানেন? চীনের অফিসিয়াল নাম কি জানেন? দ্য পিপলস রিপাবলিক অফ চায়না, মানে গণপ্রজাতন্ত্রী চীন। বাংলাদেশের নামের সাথে একটা দেশের নামের মিল আছে, সেটা হচ্ছে চীন। বাংলাদেশের নাম কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আর ওদের হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ চায়না। আর এই তাইওয়ানের নাম কি জানেন? অফিসিয়াল নাম দ্য রিপাবলিক অফ চায়না। কথা বলেন নাই? দ্য রিপাবলিক অফ চায়না। তাহলে চায়না কয়টা হয়ে যাচ্ছে? দুইটা। এই জন্য দুইটা চায়নার মধ্যে এই যে আন্তর্জাতিক অঙ্গনে ওরা, খেয়াল করে দেখেন, এই তাইওয়ান তার নাম কি? দ্য রিপাবলিক অফ চায়না। এই চায়নার সাথে ওরা বিজনেস করতেছে। তো এটা কার জন্য ইগো সমস্যা? চীন। কারণ ওরা যে আরেকটা চীন আছে, বুঝেন নাই? এই জন্য চীনের বর্তমান নীতি হচ্ছে অন চায়না পলিসি, যে বিশ্বের রাষ্ট্রগুলো একটা চীনকে ফলো করবে। কোন চীন? এই মূল চীন। তাইওয়ানের সাথে কোনো রিলেশন রাখতে পারবে না। এই জন্য তারা বিভিন্ন দেশকে ঋণ দিচ্ছে, সহযোগিতা করতেছে, আপনাদেরকেও ঋণ দিচ্ছে। দেখেন, তারা বলতেছে যে আপনাদেরকে আমরা ঋণ দিব, বাংলাদেশ সহ আরো অনেক রাষ্ট্রকে ঋণ দিব। শর্ত, ফার্স্ট শর্ত, আপনারা অন চায়না পলিসি, শুধু আমাকে প্রমোট করবেন, এই তাইওয়ানের সাথে কোনো রিলেশন রাখা যাবে না। নাম্বার 2 শর্ত, সেটা হচ্ছে চীন বিরোধী কোনো সামরিক জোটে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না। এই জন্য দেখেন, খেয়াল করে দেখেন, এই ফাঁদে পা দিয়েছিল আপনাদের যে বিগত সালের আওয়ামী লীগ সরকার। সে চীনের কাছ থেকে ঋণ নিচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচির মাধ্যমে। তাহলে সেখানে শর্ত কি? চীন বিরোধী কোনো সামরিক জোটে অংশগ্রহণ করা যাবে না। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদেরকে বারবার বলতেছে আমার কোয়াডে যোগদান করো, কিন্তু যোগদান করতে পারবো? কারণ কোয়াড কি? চীন বিরোধী। এই জন্য এই বাংলাদেশ চীন বিরোধী জোট কোয়াডে অংশগ্রহণ করতে পারে নাই। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতি কি করছে? গোসা করছে। কথা বোঝেন নাই? এই কারণে পরিণতি দেখেন, বুঝতে পারছেন কিনা? এই জন্য অনেকগুলো বিষয় এখানে আছে। স্যার, এখানে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, একটা যন্ত্রের হচ্ছে কি, যেটা কি বলে, মানে রূপ বলা যায় কিংবা চাপ, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। আর যেটা কিনা তাইওয়ান সেমিকন্ডাক্টরটা খুব ভালোভাবে তৈরি করতে পারে। এই তাইওয়ানের সেমিকন্ডাক্টরের মান চীনের সেমিকন্ডাক্টরের মান এক না। মানে চীনের সেমিকন্ডাক্টর তাইওয়ানের সেমিকন্ডাক্টরের পর্যায়ে আসে না। এই জন্য ওরা মানে এই নীতিটা চাপিয়ে দিতে চাচ্ছে যে আমাদের থেকে প্রযুক্তিগত, ব্যবসাগত সব আমাদের থেকে নিতে হবে। আসলে এইটা আপনি যেটা বলতেছেন, কন্ডাক্টরের জন্য প্রত্যেকটা যন্ত্রের অংশের যে সেমিকন্ডাক্টর সহ আরো অনেক কিছু, এগুলো তাইওয়ান থেকে। আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু তাইওয়ান এই যে আপনি যে বলেন সেমিকন্ডাক্টরে, এখানে আগায় গেছে দেখেন, এই যে বিগত কয়েক বছর আগে, কথা বোঝেন নাই? কিন্তু এই চীনের সাথে এই তাইওয়ানের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা হচ্ছে 1949 সালের পর থেকে। কথা বোঝেন নাই? কোন তাইওয়ান? এই তাইওয়ান, সেটা আরো বিস্তর একটা গল্প আছে, বুঝতে পারছেন কিনা? আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, যখন চীন নিয়ে পড়াবো তখন আরো ডিটেল আলোচনা আসবে। সেটা হচ্ছে 1950 সাল থেকে, খেয়াল করেন, 1950 সাল থেকে 71 সাল পর্যন্ত জাতিসংঘের সদস্য ছিল এই তাইওয়ান। তাইওয়ানের নাম কি বলছি? দ্য রিপাবলিক অফ চায়না। তাহলে এই একটা চীন যখন সদস্য থাকবে, এই চীন কি সদস্য থাকতে পারবে? এই জন্য কিন্তু 1950 থেকে 1971 সাল পর্যন্ত এই চীন জাতিসংঘের সদস্য ছিল না। তখন সদস্য কে ছিল? এই তাইওয়ান, বুঝতে পারছেন কিনা? আর তারপরে আবার 71-এর পর থেকে কোন চীন সদস্য হয়ে গেছে? এই চীন। তাহলে কি এই তাইওয়ান আর থাকতে পারবে না? এই জন্য তাইওয়ান এখন সদস্য না। ক্লিয়ার? এটার আরো বিস্তর গল্প আছে, সেটা আমি অন্য একটা ক্লাসে আপনাদের আলোচনা করব। আচ্ছা, এরপর আসেন, খেয়াল করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ফরমোজা প্রণালী, এই যে ফরমোজা প্রণালী, এটা পৃথক করছে একদিকে চীন, অন্যদিকে কি? তাইওয়ান। আর সংযুক্ত করছে, এখানে হচ্ছে পূর্ব চীন সাগর, এখানে কোন সাগর? টুকিং সাগর। টুকিং সাগর অপশনে না থাকলে কি হবে? দক্ষিণ চীন সাগর। ঠিক আছে? আচ্ছা, একজন লিখছেন যে হচ্ছে স্যার, শিয়া এবং সুন্নির মাঝে দ্বন্দ্ব বা শিয়া এবং সুন্নি পার্থক্যটা কি? একটু বলেন তো, হুজুর কে আছেন? শিয়া এবং সুন্নির মাঝে পার্থক্য বলেন একটু, আমরা শুনি। আমরা জানি খ্রিস্টান ধর্মে যেমন অনেকগুলা হচ্ছে কি আছে? শাখা আছে, যেমন ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স। মুসলমানদের যে ইসলাম ধর্মের শাখা কয়টা? দুইটা, একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে সুন্নি। বুঝতে পারছেন কিনা? শিয়া এবং সুন্নি, আমি আসলে ইসলামিক স্কলার না, ইসলাম সম্পর্কে আমার এত বিস্তার ধারণা নাই, কিন্তু আমি যতটুকু জানতে পারছি
কথা বুঝতে পারছেন না? যতটুকু জানতে পারছি এই বিষয় নিয়ে পড়াশোনা করতে, যে সেক্ষেত্রে আমার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হয়েছে, অনেকেই অনেক ধরনের কথা বলছে এখানে, বাট আমার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হয়েছে সেখান থেকে আমি জানতে পারি শিয়া এবং সুন্নির মাঝে আকীদাগত দিক থেকে আসলে বিশাল কোনো পার্থক্য নাই। আমার কথা বুঝতে পারছেন না? অল্প বিস্তর পার্থক্য আছে। তবে হ্যাঁ, আমাদের সুন্নিদের মধ্যে অনেক গ্রুপ আছে, আবার শিয়াদের মধ্যেও কি আছে, অনেক গ্রুপ আছে। আমাদের শিয়াদের মধ্যে খেয়াল করে দেখেন মূল আকীদায় কিছু গ্রুপ আছে, আবার কিছু গ্রুপ আছে ভ্রান্ত আকীদা, আছে না? যেমন দেখবেন কিছু কিছু গ্রুপ আছে যারা হচ্ছে মাজারে যেয়ে সিজদা দিচ্ছে। এটাকে কি আপনি বলতে পারবেন যে ভালো আকীদা? না। তাহলে এখন এই যে শিয়া সুন্নিদের মধ্যে যে আকীদার লোকজন মাজারে যেয়ে সিজদা দিচ্ছে, আপনি এটা দেখে যদি শিয়ারা বলে যে সুন্নিরা হচ্ছে ভ্রান্ত আকীদা, এরা হচ্ছে মাজারে যেয়ে সিজদা দেয়, এটা কি বলা যাবে? কথা বোঝেন নাই? এখানে ভালো আকীদাও আছে, আবার কি আছে, খারাপ আকীদাও আছে। সেম ভাবে শিয়াদের মধ্যেও ভালো আকীদা আছে, আবার কি আছে, খারাপ আকীদা আছে। তবে সেক্ষেত্রে ওদের মধ্যে যারা ভালো আকীদা পোষণ করে তাদের একটা মত এমন, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলামের নবী, 4টা খলিফা আছে, এর মধ্যে সবচাইতে প্রায়োরিটি বেসিসে তারা হচ্ছে প্রায়োরিটি দেয় হযরত আলীকে। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু ওদের মধ্যে আবার ভ্রান্ত আকীদা আছে বললাম না, তাদের মধ্যে তারা আবার কিন্তু এই কনসেপ্ট লালন করে, সেটা হচ্ছে যে আমাদের কলেমার সাথে ওদের কলেমার পার্থক্য আছে। আমাদের কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওরা এর সাথে আবার যুক্ত করে ওয়া আলিউ ওয়ালিউল্লাহ, ওয়া আলিউ হুজ্জাতুল্লাহ। কথা বুঝতে পারছেন? এবং তারা আরো কিছু আকীদা আছে, তারা বলে যে আসলে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত নিয়ে যাচ্ছিল না, যাচ্ছিল আলীর কাছে। আলীকে না পেয়ে কার কাছে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং আরো অন্যান্য আকীদা, তারা ইসলামের বাকি 3টা খলিফাকে স্বীকার করতে চায় না। আমার কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু ওইগুলা দেখে তো আমরা বলতে পারবো না যে আসলে ওরা ভুল। আমার কথা বোঝেন না? কারণ ওরাও তো যে নাই। কিন্তু আমি বললাম ওই যে কোরআনে কি বলছে যে হচ্ছে যে মাজারে যে সিজদা দেওয়ার কথা? আমার কথা বোঝেন নাই? কিন্তু ওরা যদি আমাদের ওইটাকে দেখে যদি বলে যে যারা সুন্নি এরা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা, সেটা কি জাস্টিস হবে? আমার কথা বুঝতে পারছেন কিনা? এজন্য আমাদের মধ্যেও যেমন ভালো আছে খারাপ আছে, ওদের মধ্যেও ভালো আছে খারাপ আছে। কিন্তু কথা হচ্ছে ধর্ম আমাদের কয়টা? একটা, ইসলাম। এটা আমাদেরকে মানা উচিত। কথা বোঝেন নাই? এটা আমাদেরকে ফলো করা উচিত। কিন্তু দেখেন আমরা এখানে আসলে অনেক বিভক্ত করে ফেলতেছি। সুন্নিদের মধ্যেও দেখেন আবার অনেক বিভাগ আছে না, আহলে হাদিস, হানাফি, শাফি, হাম্বলি, আছে না এরকম অনেক কিছু আছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ওদিকে না যাই, খেয়াল করেন এর পরবর্তী যে আমরা হচ্ছে প্রণালী দেখবো, এখানে তার নাম হচ্ছে কোরিয়া প্রণালী। কোরিয়া প্রণালী মূলত হচ্ছে কোরিয়ার পাশে অবস্থিত, এজন্য এটাকে কি বলা হচ্ছে? কোরিয়া প্রণালী। তো খেয়াল করে দেখেন এই কোরিয়া প্রণালীর এদিকে যে কোরিয়া, তার নাম হচ্ছে কোরিয়া। খেয়াল করেন এদিকে হচ্ছে কোনটা? কোরিয়া। আর এদিকে কোনটা? জাপান। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরিয়া প্রণালী বিভক্ত করছে, এদিকে কোরিয়া, এদিকে কোনটা? জাপান। কোরিয়া থেকে জাপানকে বিভক্তকারী প্রণালীর নাম হচ্ছে কোরিয়া প্রণালী। তো আগে নাম ছিল হচ্ছে কোরিয়া। 1945 সালে এসে আমরা দেখলাম এই কোরিয়া 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা উত্তর কোরিয়া, একটা দক্ষিণ কোরিয়া। বুঝতে পারছেন কিনা? তো মূল আমরা বললাম হচ্ছে কি কোরিয়া। এখন আসেন খেয়াল করেন সংযুক্ত করছে, এখানে পূর্ব চীন সাগর, এখানে কোন সাগর? জাপান সাগর। তাহলে কোরিয়া প্রণালী জাপান সাগরের সাথে কার সংযোগ করছে? এখানে পূর্ব চীন সাগর। চীনের পূর্ব দিকে এই সাগর, এর জন্য নাম কি? পূর্ব চীন সাগর। এবার আসেন আর একটা প্রণালী আমরা এখানে দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে তাতার প্রণালী। এই তাতার প্রণালী পৃথক করছে, এখানে রাশিয়ার মূল ভূখণ্ড, আর এখানে একটা দ্বীপ আছে যার নাম হচ্ছে, আমি লিখে দিচ্ছি, শাখালিন দ্বীপ। তাহলে শাখালিন দ্বীপের সাথে রাশিয়াকে বিভক্ত করছে কোন প্রণালী? তাতার প্রণালী। কিন্তু এই শাখালিন দ্বীপ এটাও রাশিয়ার অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? তাহলে আমরা বলতে পারি রাশিয়ার সাথে রাশিয়াকে বিভক্ত করছে কোন প্রণালী? শাখালিন প্রণালী। সংযুক্ত করছে এখানে কোন সাগর? জাপান সাগর। আর এখানে হচ্ছে ওখোটক্স সাগর, ওখোটক্স সাগর। তাহলে ওখোটক্স সাগরকে জাপান সাগরের সাথে সংযুক্তকারী প্রণালীর নাম হচ্ছে তাতার প্রণালী। আর বিভক্ত করছে রাশিয়া ভার্সেস রাশিয়া, মানে রাশিয়া এবং কোনটা? শাখালিন। ক্লিয়ার? এবং দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে হচ্ছে রাশিয়া, এখানে হচ্ছে রাশিয়া, আর এখানে কোন দেশ? জাপান। দেখেন কোন দেশ? এখানে হচ্ছে জাপান। এই রাশিয়া জাপানের মাঝে এখানে কিছু দ্বীপপুঞ্জ আছে যার নাম হচ্ছে কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ। তাহলে কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ কোন 2টা দেশের মধ্যে অবস্থিত? রাশিয়া এবং জাপানের মধ্যে অবস্থিত। তাহলে কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ থাকবে কোন কোন দেশের মাঝে? রাশিয়া এবং জাপানের মাঝে। এবং আমরা দেখতে পেলাম সেই বিরোধ থেকে 1904 থেকে 1905 সাল পর্যন্ত এই 2টা দেশের মাঝে যুদ্ধ হয়েছে কুরিল ও শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে। সেই যুদ্ধে জয়লাভ করছে কোন দেশ? জাপান।
তাহলে কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ কার অধীনে চলে আসবে? জাপানের অধীনে চলে আসবে। তাহলে এখন যদি কোশ্চেন করা হয় কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ কোন দেশের মালিকানাধীন? কোন দেশের? কোন দেশের অধীনে? জাপানের অধীনে। আচ্ছা আমরা দেখি 1905 সালের এই যুদ্ধে যখন জাপান জয়লাভ করছে তখন এটা জাপানের অধীনে চলে আসছে, কিন্তু 1905 সালের পরে কি এই জাপান এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হয় নাই? 1905 সালের পরে জাপান এবং রাশিয়ার মধ্যে কোন যুদ্ধ হয়েছে, বা এমন কোন যুদ্ধ যেখানে রাশিয়া এবং জাপান দুই গ্রুপে যুদ্ধ করছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কথা বোঝেন নাই? সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার গ্রুপ জয়লাভ করছে? রাশিয়ার গ্রুপ। আর জাপান কি হয়েছে? পরাজিত হয়েছে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কবে? 1945 সালে। তাহলে এই 1945 সালে এই দুইটা দেশের মাঝে বিতর্কিত ভূমি এখন জয়ী শক্তি পেয়ে যাবে। জয়ী শক্তিকে রাশিয়া। তাহলে 1945 সালের পর থেকে এখন পর্যন্ত কুরিল এবং শাখালিন দ্বীপপুঞ্জ কার অধীনে রয়েছে? তাহলে কিভাবে চেঞ্জ হচ্ছে বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ওকে। বিশ্বযুদ্ধের সাপোর্ট দেওয়ার কারণে হ্যাঁ, ওই বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য, ওই বিশ্বযুদ্ধ না, এটা সরি, এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে অটোমান সাম্রাজ্য এরা হচ্ছে পরাজিত শক্তি ছিল। এই জন্য প্রথম বিশ্বযুদ্ধে যে সকল শক্তিগুলো পরাজিত হয়েছে এরা ব্যাপক পরিমাণ পানিশমেন্টের শিকার হয়েছে। তো পানিশমেন্ট স্বরূপ আমরা দেখতে পেলাম যে অটোমান সাম্রাজ্য পুরা কি হয়ে গেল? খণ্ড বিখণ্ড হয়ে গেল। মুসলমানদের সবচাইতে যে সর্ববৃহৎ সাম্রাজ্য সেটা কি হয়ে গেল? খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ওকে, এরপরে আসেন, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রণালী আছে যার নাম হচ্ছে কি? বেরিং প্রণালী। এই বেরিং প্রণালী যে দুইটা দেশকে বিভক্ত করছে, দেখেন বেরিং প্রণালীর এই সাইডে কোনটা? রাশিয়া। রাশিয়া। আর এই সাইডে কোনটা? আলাস্কা। আলাস্কা কোথায়? যুক্তরাষ্ট্র। তাহলে আমরা বলতে পারি ইউএসএ এবং রাশিয়াকে বিভক্ত করছে কোন প্রণালী? বেরিং প্রণালী। এবার আসেন খেয়াল করেন, দেখেন এখানে সবকিছু একদম ডিটেইল লেখা আছে, জাস্ট বোঝার ট্রাই করেন। এটা আপনাদেরকে দিয়ে দিলে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন, কিন্তু আগে বোঝার ট্রাই করেন। আমরা জানি রাশিয়া কয়টা মহাদেশে অবস্থিত? দুইটা মহাদেশে। তো রাশিয়ার যে বিশাল পার্ট এটা মূলত এশিয়া মহাদেশে অবস্থিত। কোন মহাদেশে? এশিয়ার অল্প কিছু অঞ্চল মূলত ইউরোপ মহাদেশে। তো রাশিয়ার এই যে পার্ট এটা হচ্ছে এশিয়া মহাদেশে। আর ইউএসএ আমরা জানি কোন মহাদেশে? আমেরিকা মহাদেশ। তাহলে আমরা বলতে পারি বেরিং প্রণালী কোন দুইটা মহাদেশকে বিভক্ত করছে? এশিয়া এবং আমেরিকা মহাদেশ। আমেরিকা বলতে এখানে কোনটা? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা। তাহলে উত্তর আমেরিকা মহাদেশের সাথে এশিয়া মহাদেশকে বিভক্তকারী প্রণালীর নাম কি? বেরিং প্রণালী। সংযুক্ত করছে এখানে হচ্ছে চুক্সি সাগর, আর এখানে হচ্ছে বেরিং সাগর। ক্লিয়ার? হ্যাঁ, এই যে খেয়াল করে দেখেন এখানে হচ্ছে এই যে এই সাইডটা চুক্সি সাগর, এটা হচ্ছে উত্তর মহাসাগরে, আর এই যে বেরিং সাগর এর নিচে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। বুঝতে পারছেন? কিন্তু ওইভাবে তো কোনো ইয়ে পাওয়া যাবে না। বুঝতে পারছেন কিনা? ওই মানচিত্রগুলো ডলার দিয়ে কিনতে হয়। বুঝতে পারছেন কিনা? ডলার দিয়ে কেনা লাগে, আসলে ওই মানচিত্র পাওয়া যায় না। কারণ পৃথিবীর মানচিত্র যখন আমি জুম করবো তখন ফেটে যাবে, আপনারাও দেখতে পারবেন না, অনলাইনে যারা আছে তারাও দেখতে পাবে না। এই জন্য মূলত এইভাবে হচ্ছে এটা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন, খেয়াল করেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রণালী যার নাম হচ্ছে কি? পানামা প্রণালী বা পানামা খাল। কারণ এটা হচ্ছে খনন করা হয়েছে, যেন এটাকে কি বলা হচ্ছে? খাল বলা হচ্ছে। তো আমরা এখন মূলত পড়বো হচ্ছে পানামা প্রণালী এবং পানামা খাল। খেয়াল করেন, সেই পানামা প্রণালী এবং পানামা খাল যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো মানচিত্রে, বিশ্ব মানচিত্রে। খেয়াল করেন, সেটা হচ্ছে আমেরিকা মহাদেশ। এই আমেরিকা মহাদেশের উপরে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, নিচে হচ্ছে দক্ষিণ আমেরিকা। আমেরিকা মহাদেশের এই সাইডটাতে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই সাইডটাতে হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো এই আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরের সাথে সংযোগ করার মতন কোনো কিছুই ছিল না। তো আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর আসতে গেলে দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ ঘুরে তারপরে হচ্ছে প্রশান্ত মহাসাগর আসতে হতো। এই জন্য তারা চিন্তা করলো কিভাবে দুইটা মহাসাগরের মধ্যে আমরা সংযোগ স্থাপন করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম পানামা রাষ্ট্রের মাঝ দিয়ে একটা হচ্ছে খাল খনন করা হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পানামা রাষ্ট্রের মধ্য দিয়ে একটা খাল খনন করা হচ্ছে, বিধায় এই খালের নাম কি দেওয়া হলো? পানামা খাল। তো পানামা খালের এদিকেও পানামা, এদিকেও পানামা। তাহলে আমরা দেখতে পাচ্ছি পানামা খাল কোন দেশকে বিভক্ত করছে? পানামাকেই বিভক্ত করছে। দুই দিকেই কি?
পানামা। আর সংযুক্ত করছে এদিকে কোনটা? আটলান্টিক মহাসাগর, এদিকে কোনটা? প্রশান্ত মহাসাগর। তাহলে দুইটা মহাসাগর আটলান্টিক এবং প্রশান্ত, এই দুইটা বড় মহাসাগরকে পৃথককারী প্রণালী কোনটা? পানামা প্রণালী। আবার দেখেন এটা এই সংযুক্ত করছে আটলান্টিক মহাসাগরের সাথে কোনটা? প্রশান্ত মহাসাগর। আর পৃথক করছে ভূমি কোনটা কোনটা? পানামা পানামা। কিন্তু খেয়াল করে দেখেন, আমরা জানি এই পানামা দুইটা মহাদেশে অবস্থিত। কয়টা মহাদেশ? উত্তর আমেরিকা, আবার কোনটা? দক্ষিণ আমেরিকা। এই পানামা খালের নিচে যে অংশটা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আর পানামা খালের এই যে উত্তরে যে পানামা, এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। তাহলে খেয়াল করে দেখেন তো আমরা বলতে পারি পানামা খাল দুইটা মহাদেশকে কি করছে? বিচ্ছিন্ন করছে। উত্তর আমেরিকা আর কোনটা? দক্ষিণ আমেরিকা। ক্লিয়ার কিনা? এবং পৃথিবীতে একটা খাল আছে যে খাল দুইটা মহাসাগরকে সংযুক্ত করছে, একই সাথে দুইটা মহাদেশকে বিভক্ত করছে। সেই খালটার নাম কি? পানামা খাল। মনে থাকবে কিনা? তাহলে এমন কোন খাল যে খালটা দুইটা মহাদেশকে পৃথক করছে আবার দুইটা মহাসাগরকে সংযুক্ত করছে, তার নাম পানামা খাল। জি, একটা জিনিস খেয়াল করেন, মনে করেন সাপোজ হচ্ছে, আমি আপনাদেরকে এখানে একটু দেখাই। মনে করেন এখানে একটা ভূমি, বুঝতে পারছেন? আর এদিকে হচ্ছে পানি, আর এদিকে হচ্ছে কি? পানি। এখন আমি এই পানির সাথে এই পানি যদি সংযোগ করতে চাই, তাহলে আমার মাঝখান দিয়ে কি খাল বা ক্যানেল নির্মাণ করতে হবে। তাহলে আমি যদি ক্যানেল নির্মাণ করি, খেয়াল করেন, তাহলে এই পানি আর এই পানি কি মিশে যাচ্ছে না? মিশে যাচ্ছে কিনা? তার মানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সাগর কি হয়ে যাচ্ছে? মিশে যাচ্ছে। আর এই দুইটা ভূখণ্ড এখন কি হয়ে গেল? পৃথক হয়ে গেল। তাহলে প্রণালী বা খাল সবসময় দুইটা ভূখণ্ডকে পৃথক করবে আর সাগরকে কি করবে? সংযুক্ত করবে। জলরাশি ক্লিয়ার? প্রণালী বললাম এটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত, প্রাকৃতিক ভাবে। আর হচ্ছে খাল হচ্ছে কি? আর্টিফিশিয়াল, মানুষ এটা হচ্ছে খনন করে কৃত্রিম ভাবে। বাংলাদেশের লোকজন শিয়া না সুন্নি? এখন আপনারাই বলেন, আপনারা কি? সুন্নি। বাংলাদেশের মেজরিটি হচ্ছে সুন্নি, অল্প কিছু শিয়া আছে, খুবই কম। এবং সেটা আপনারা যদি মোহাম্মদপুরে যান তাহলে দেখতে পাবেন মোহাম্মদপুরে ওখানে কিছু আছে। বুঝতে পারছেন কিনা? কোনটা? কাদের? হ্যাঁ। এবং দেখবেন ওই যে মহররম মাসে হাই হোসেন হাই হোসেন করে না, এরা হচ্ছে মূলত হচ্ছে শিয়াপন্থী। না না না, বিহারি শিয়া না, ঠিক আছে? না না, বিহারি ওটা ভিন্ন। এবং খেয়াল করে দেখেন, আমাদের যখন পাকিস্তান ছিল, আমরা এক পাকিস্তান ছিলাম না, এই পাকিস্তান রাষ্ট্রের যারা বড় বড় নেতা ছিল, চেনেন না? মোহাম্মদ আলী জিন্নাহ সহ আরো, এরা কিন্তু সবাই হচ্ছে শিয়াপন্থী। কথা বুঝতে পারছেন? এরা সবাই হচ্ছে শিয়া ছিল, ঠিক আছে? না, এদের অরিজিন বাংলাদেশি না। আচ্ছা, যখন পাকিস্তান ছিল তখন ওরা আসছে, বুঝতে পারছেন কিনা? এসে এখানে বসবাস শুরু করছে। কিন্তু যখন পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়ে গেলাম তখন ওরা ফেরত যায় নাই। যেমন মনে করেন যখন স্বাধীনতা যুদ্ধ চলতেছে তখন অনেক বাংলাদেশি ভারতে যে আশ্রয় নিছিল না, এখন অনেক বাংলাদেশি ফেরত আসছে, আবার কিছু কি ভারতে থেকে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? এটা সব দেশের ক্ষেত্রেই ঘটে আর কি, ঠিক আছে? যেমন অনেক রোহিঙ্গা, এই যে কি বলে, যখন হচ্ছে রাখাইনে গণহত্যা শুরু হয়েছে তখন বাংলাদেশে আসছে না? তো আমরা দেখলাম অনেক রোহিঙ্গা চলে গেছে, আবার অনেকে কি এখনো বাংলাদেশে রয়ে গেছে। বুঝতে পারছেন কিনা এটা? আচ্ছা, খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে একটা প্রণালী আছে যার নাম হচ্ছে কোনটা বললাম? ফ্লোরিডা প্রণালী। খেয়াল করেন, কোন প্রণালী? ফ্লোরিডা প্রণালী। যারা অনলাইনে আছেন তাদের জন্য লিখে দেই, ফ্লোরিডা প্রণালী। খেয়াল করেন, এই ফ্লোরিডা প্রণালী বিভক্ত করছে, এখানে যে দেশটার নাম হচ্ছে কি? কিউবা। আর এখানে বিভক্ত করছে কোনটাকে? ফ্লোরিডাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিডার সাথে কিউবাকে বিভক্তকারী প্রণালীর নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। কিন্তু এই ফ্লোরিডা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএস এর একটা অঙ্গরাজ্য। আমরা জানি ইউএসএ মোট হচ্ছে কয়টা রাষ্ট্র নিয়ে গঠিত? কয়টা? ইউএসএ হচ্ছে মোট 50টা রাষ্ট্র নিয়ে গঠিত। খেয়াল করেন, এই জন্য নাম হয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস মানে কি? যুক্ত রাষ্ট্র। খেয়াল করেন, তো এখানে 50টা রাষ্ট্র এক হয়েছে, বিধায় নাম কি হয়েছে? যুক্ত রাষ্ট্র। আর আমেরিকা মানে তো আমেরিকা। আর আমরা এটাকে বাংলায় কি বলি? মার্কিন যুক্তরাষ্ট্র। জাতি হিসাবে আমেরিকাতে যারা বসবাস করে এদেরকে বলা হয় মার্কিন। যেমন আমরা বাঙালি, কথা বোঝেন নাই? ওদেরকে কি বলা হয়? মার্কিন। এই জন্য তারা বলে মার্কিন যুক্তরাষ্ট্র। কথা বুঝতে পারছেন কিনা? তো
তো আমরা দেখতে পাচ্ছি এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিউবাকে পৃথককারী যে প্রণালী তার নাম হচ্ছে কি ফ্লোরিডা প্রণালী। আর সংযুক্ত করছে এখানে হচ্ছে মেক্সিকো উপসাগর, আর এখানে কোনটা আটলান্টিক মহাসাগর। তাহলে ফ্লোরিডা প্রণালী পৃথক করছে হচ্ছে আটলান্টিক মহাসাগরের সাথে কোনটাকে মেক্সিকো উপসাগরকে। এবং আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র এখন বর্তমান সময়ে খুব আলোচনায় আছে। প্রেসিডেন্ট কে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প। এবং এই ডোনাল্ড ট্রাম্প সরকার প্রথম একটা ডিল করছে, সেটা কোন দেশের সাথে বলতে পারবেন? বাংলাদেশের সাথে। সেটা এনার্জি সেক্টরে এখন ডিল করছে সাম্প্রতিক সময়ে এই 1-2 দিনের মধ্যেই। বুঝতে পারছেন কিনা? ট্রাম্প সরকার প্রথম ক্ষমতায় এসে ডিল করছে কোন দেশের সাথে? বাংলাদেশের সাথে এনার্জি সেক্টরে। নজর আসা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের যে প্রধান উপদেষ্টা তার আমেরিকা এবং ইউরোপে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে। আপনাদের দেশে কম থাকতে পারে, কিন্তু ইউরোপ এবং আমেরিকা অঞ্চলে সেখানে ইউনুস শুনলেই অন্যরকম বিষয়। কথা বুঝতে পারছেন কিনা? এবং খেয়াল করে দেখেন সে যে 3-0 তত্ত্ব দিছে, এই তত্ত্ব এখন পুরো ইউরোপ এবং আমেরিকা জুড়ে আলোচনায় আছে। হ্যাঁ, সেটা পাবে কি পাবে না সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা সেমিনার শোনার জন্য ইউরোপিয়ান যারা বড় বড় হচ্ছে কি বলে ব্যক্তি, তারা হচ্ছে মুখিয়ে থাকে কখন তার সেমিনার শুনতে যাবে। কথা বুঝতে পারছেন কিনা? কারণ হচ্ছে ইনি যে আইডিয়া শেয়ার করে, এই আইডিয়া দিয়ে ইউরোপ এবং আমেরিকাতে হিউজ পরিমাণ বিজনেস হয়। কথা বুঝতে পারছেন কিনা? আপনাদের তো আসলে যে আমরা আইডিয়া নিয়ে কি করব, বাঙালির এদের আইডিয়া অনেক বেশি, বুঝেন নাই? এদের চুরি করার আইডিয়া এমনি জন্মসূত্রে অনেক পায়, এজন্য এরা ভালো আইডিয়া দরকার হয় না। বুঝতে পারছেন কিনা? এবং দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি পড়তাম তখন আমাদের একটা স্যার পড়াইতো, তো সে মূলত আমেরিকার অনেক বিষয় শেয়ার করতো। বলতো যে বাংলাদেশে যেমন দরিদ্র আছে আমেরিকাতেও দরিদ্র আছে, আছে কিনা? সব দেশে দরিদ্র আছে। তা বলছে বাংলাদেশের দরিদ্রের সাথে আমেরিকার দরিদ্রদের একটা পার্থক্য কি জানেন? বাংলাদেশের দরিদ্র আমরা কাকে বলি? যার দৈনিক ইনকাম $1.25, বোঝেন নাই? $1.25 নিচে দৈনিক ইনকাম, তাদেরকে আমরা কি বলি? দরিদ্র বলি। অথবা যে ব্যক্তি প্রতিদিন 1815 কিলো ক্যালোরি এর নিচে খাদ্য গ্রহণ করে, তখন আমরা তাকে কি বলি? দরিদ্র বলি। বুঝতে পারছেন কিনা? আর আমেরিকাতে দরিদ্র কাদেরকে বলা হয় জানেন? যে মনে করেন একটা প্রাইভেট কার কিনছে, কিন্তু বারবার যে আপডেট মডেল আসে না, এই আপডেট মডেল অনুসারে সে আর প্রাইভেট কার কিনতে পারতেছে না। ওই একটা কিনছে, ওই একটা দিয়ে 10-15 বছর চলতেছে। বুঝতে পারছেন কিনা? আইফোন মনে করেন কিনছে 8, এই যে 12 প্রো ম্যাক্স বের হচ্ছে বা 16 প্রো ম্যাক্স, সে বারবার কি করতে পারতেছে না? চেঞ্জ করতে পারতেছে না। একে কি বলা হচ্ছে? দরিদ্র বলা হচ্ছে। বলতেছে যে সে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ভ্রমণ করতে পারতেছে বা আমেরিকার আশপাশের দেশ ভ্রমণ করতে পারতেছে, কিন্তু সে ভ্রমণ করার জন্য এশিয়া এবং ইউরোপে আসতে পারতেছে না। এদেরকে তারা কি বলতেছে? দরিদ্র বলতেছে। কথা বোঝেন নাই? আর আপনাদের দরিদ্র সংজ্ঞা কি? এবং একটা জিনিস খেয়াল করেন, একটা উদাহরণ আপনাদেরকে দেই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমেরিকাতেও দরিদ্র ভাতা দেয়। আপনারা যেমন ভাতা দেন না, ওরাও কি দেয়? দরিদ্র ভাতা দেয়। দেখবেন আমেরিকাতে দরিদ্র ভাতা নিয়ে আপনাদের যে বাংলাদেশিরা বাংলাদেশে এসে বিশাল অট্টালিকা দিচ্ছে, তাই না? এবং ওই হচ্ছে আপনাদের এলাকার সবচেয়ে বড় ধনী। কথা বলছেন, যে আমেরিকাতে দরিদ্র ভাতা নিয়ে এসে এখানে বিল্ডিং করতেছে, সে আমেরিকাতে দরিদ্র, কিন্তু আপনাদের এলাকায় কি সবচেয়ে বড় লোক। বুঝতে পারছেন কিনা? তো পার্থক্য হচ্ছে এখানেই আর কি। ঠিক আছে, এরপরে আসেন, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রণালী আছে যার নাম হচ্ছে ডোভার প্রণালী। আমি লিখে দিচ্ছি, খেয়াল করেন। ডোভার প্রণালী, এই ডোভার প্রণালী মূলত পৃথক করছে যুক্তরাজ্য, ইউকে। এখানে হচ্ছে ইউকে, এখানে হচ্ছে ফ্রান্স। এই ফ্রান্সের সাথে যুক্তরাজ্যকে পৃথককারী প্রণালীর নাম হচ্ছে কি? ডোভার প্রণালী। আর সংযুক্ত করছে, এখানে হচ্ছে উত্তর সাগর, এখানে হচ্ছে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল না থাকলে এখানে কোনটা? আটলান্টিক মহাসাগর। তাহলে আটলান্টিক মহাসাগর বা ইংলিশ চ্যানেলের সাথে এই উত্তর সাগরকে সংযোগকারী প্রণালীর নাম হচ্ছে কি? ডোভার প্রণালী। আর পৃথক করছে যুক্তরাজ্য ভার্সেস কি? ফ্রান্সকে। আবার যদি আমরা বলি ইংলিশ চ্যানেল, খেয়াল করেন, এই ইংলিশ চ্যানেলকেও যদি আমরা একটা প্রণালী ধরি, তাহলে এই ইংলিশ চ্যানেল বিভক্ত করছে যুক্তরাজ্য এবং কাকে? ফ্রান্সকে। আর সংযুক্ত করছে আটলান্টিক মহাসাগর, আর এখানে কোনটা? উত্তর মহাসাগর। বুঝতে পারছেন? যুক্তরাজ্যে মোট 4টা রাজ্য আছে। একটা হচ্ছে ওয়েলস, লন্ডন, তারপরে হচ্ছে স্কটল্যান্ড, আর হচ্ছে উত্তর আয়ারল্যান্ড। ঠিক আছে, কোনটা? না না, এখানে মাঝখানে ভূমি নাই, কোনো ভূমি নাই। বুঝতে পারছেন কিনা? মানে ভূমি বলতে দ্বীপ, এখানে কোন দ্বীপ নাই। বুঝতে পারছেন?
আচ্ছা, এরপরে আসেন আমরা পরবর্তীতে যে প্রণালী পড়বো সেটা হচ্ছে কোনটা? জিব্রাল্টার প্রণালী। আমরা জিব্রাল্টার প্রণালী পড়ার জন্য একটু আপনাদেরকে মানচিত্র এ কে দেখাই দিই, তাহলে আপনাদের জন্য একটু, যারা অনলাইনে আছেন তাদের জন্য একটু সুবিধা হবে। দেখেন এখানে হচ্ছে ইউরোপ মহাদেশ, ইউরোপ, আর এখানে হচ্ছে কোন মহাদেশ? আফ্রিকা মহাদেশ। মাঝখানে কোন সাগর? ভূমধ্য সাগর। এখন খেয়াল করেন এই যে মাঝখানে যে প্রণালী, এই যে আফ্রিকা, এই যে আফ্রিকার এই ইউরোপকে পৃথক করছে এই প্রণালী, এই প্রণালীর নামই হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তাহলে জিব্রাল্টার প্রণালী কোন দুইটা মহাদেশকে বিভক্ত করছে? ইউরোপ এবং আফ্রিকাকে বিভক্ত করছে, সংযুক্ত করছে। এখানে কোনটা? ভূমধ্য সাগর। আর এদিকে কোন সাগর বলছে? আটলান্টিক মহাসাগর। তাহলে আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্য সাগরকে সংযোগ করছে কোন প্রণালী? জিব্রাল্টার। আর এখানে ইউরোপ মহাদেশের সাথে আফ্রিকা মহাদেশকে সংযুক্ত করছে, সরি পৃথক করছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। তবে দেখেন সাগর, এখানে ভূমধ্য সাগর, এখানে কোনটা? আটলান্টিক মহাসাগর। তাহলে এই দুইটা সাগরকে সংযুক্ত করছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। আর ভূমিকে পৃথক করবে, তো ভূমি এখানে কি? ইউরোপ, আর এখানে কোনটা? আফ্রিকা। তাহলে ইউরোপ এবং আফ্রিকা দুইটা মহাদেশকে পৃথক করছে কোন প্রণালী? জিব্রাল্টার। তবে দেখেন এখানে যে ইউরোপ, ইউরোপের এখানে সর্বশেষ প্রান্তে যে রাষ্ট্র তার নাম হচ্ছে স্পেন। নাম কি? স্পেন। আর আফ্রিকার এখানে সর্বশেষ প্রান্তে যে রাষ্ট্র তার নাম হচ্ছে মরক্কো। তাহলে আমরা বলতে পারি মরক্কো এবং স্পেনকে পৃথক করছে কোন প্রণালী? ক্লিয়ার? দেখি অনলাইনে কোনো আছে কিনা। স্যার এগুলো মনে রাখার কি শর্টকাট কোনো টেকনিক আছে? দেখেন আমি আপনাদেরকে বলি, প্রণালী এগুলো মনে রাখার সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে আপনাকে মানচিত্র দেখে দেখে পড়তে হবে। শুধু প্রণালী না, আপনি বাংলাদেশ, আন্তর্জাতিক এবং জিওগ্রাফি এই তিনটা পার্ট যদি ভালো করতে চান তাহলে আমি বলবো আপনাকে অলওয়েজ মানচিত্র দেখে দেখে পড়তে হবে। কথা বুঝতে পারছেন কিনা? কারণ দেখেন আমি আপনাদের এখানে 15 থেকে 16টা অনেকগুলা কি প্রণালী পড়াচ্ছি না? এখন প্রতিটা প্রণালীর জন্য যদি আমি একটা করে টেকনিক আপনাদেরকে বলে দেই, তখন আপনি বলবেন যে স্যার আচ্ছা জিব্রাল্টার প্রণালীর জন্য কোন টেকনিক পড়াইছিল যেন? তখন আপনি জিব্রাল্টার প্রণালীর টেকনিক মনে করবেন, নাকি তাতার প্রণালীর টেকনিক মনে করবেন, নাকি হচ্ছে কি বলে যে সুন্দা প্রণালীর টেকনিক মনে করবেন? কতগুলো টেকনিক আপনি মাথায় রাখবেন? আমার কথা বুঝতে পারছেন কিনা? তখন আপনি দেখবেন যে এক টেকনিকের সাথে আর এক টেকনিক আপনার কি হচ্ছে? সংঘর্ষ হচ্ছে। বুঝতে পারছেন কিনা? তখন আপনারই প্রবলেম হবে। এই জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কোনটা? মানচিত্র দেখে দেখে পড়া। ঠিক আছে, আচ্ছা ওকে। তো খেয়াল করেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রণালী যার নাম হচ্ছে কি? বসফরাস প্রণালী। আমরা তার আগে একটু হিস্ট্রিটা দেখি। খেয়াল করেন সেটা হচ্ছে তুরস্ক, যেটাকে আমরা বললাম অটোম্যান সাম্রাজ্য বা ওসমানীয় সাম্রাজ্যের মূল কেন্দ্রবিন্দু। এই অটোম্যান সাম্রাজ্যের একজন সুলতান ছিল যার নাম হচ্ছে সুলতান মেহমেদ। এই সুলতান মেহমেদই আমরা দেখতে পেলাম প্রথমবারের মতন সে ইউরোপের একটা ভূখণ্ড এখানে, খেয়াল করেন এই যে সাগর, সাগরের এই সাইডে হচ্ছে অটোম্যান সাম্রাজ্য আর এইদিকে হচ্ছে কি ইউরোপ। সেই সুলতান মেহমেদ এখানে আক্রমণ করে কনস্টান্টিনোপল জয় করলেন। নাম শুনছেন না? তিনি কনস্টান্টিনোপল জয় করার পরে এটার নাম দিয়ে দিলেন ইস্তাম্বুল। বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা দেখতে পেলাম যে হচ্ছে এই যে ইস্তাম্বুল, এই ইস্তাম্বুল হচ্ছে মূলত কোথায়? ইউরোপে। আবার এদিকেও কিন্তু ইস্তাম্বুল আছে এশিয়া মহাদেশও। তাহলে এদিকেও ইস্তাম্বুল আছে যেটা হচ্ছে এশিয়া মহাদেশ, আবার এদিকেও আছে কি? ইউরোপ মহাদেশেও ইস্তাম্বুল আছে। তাহলে ইস্তাম্বুল আমরা দেখতে পাচ্ছি শহরটা দুইটা মহাদেশে বিভক্ত, একটা হচ্ছে ইউরোপে আর একটা কোথায়? এশিয়াতে। তো খেয়াল করে দেখেন এই যে দুই ইস্তাম্বুলের মাঝে একটা প্রণালী যার নাম আমরা কি বললাম? বসফরাস প্রণালী। তাহলে বসফরাস প্রণালী দুইটা ভূখণ্ডকে পৃথক করছে, দুইটাই কি? ইস্তাম্বুল। তো ইস্তাম্বুল কোন দেশের শহর? তুরস্কের। তাহলে আমরা বলতে পারি তুরস্কের সাথে তুরস্ককে পৃথক করছে কোন প্রণালী? বসফরাস প্রণালী। আর সংযুক্ত করছে এখানে কোন সাগর? কৃষ্ণ সাগর। আর এখানে কোন সাগর? মর্মর সাগর। বুঝতে পারছেন কিনা? এবার দেখেন এই ইস্তাম্বুল প্রণালীর এই যে প্রান্ত, এই প্রান্তে একটা প্রণালী আছে তার নাম হচ্ছে দারদানালিস প্রণালী। নাম কি? দারদানালিস প্রণালী। সেই দারদানালিস প্রণালীও আমরা দেখতে পাচ্ছি দুই ইস্তাম্বুলকে পৃথক করছে আর সংযুক্ত করছে এখানে কোন সাগর? ইজিয়ান সাগর। আর এখানে কোন সাগর? মর্মর সাগর। আমরা আগেই বলছি যেটা হচ্ছে দুইটা মহাদেশে অবস্থিত দেশ হচ্ছে কি বলছিলাম? তুরস্ক আর রাশিয়া। তুরস্ক আমরা বললাম দুইটা মহাদেশে অবস্থিত। তুরস্ক যে শহর দুইটা মহাদেশে অবস্থিত তার নামই হচ্ছে কি? রাজধানী, এই ইস্তাম্বুল। আমরা জানি তুরস্কের রাজধানীর নাম কি? আঙ্কারা।
বুঝতে পারছেন না? কিন্তু তুরস্কের, হ্যাঁ আগে ইস্তাম্বুল ছিল। তো খেয়াল করে দেখেন এই ইস্তাম্বুল হচ্ছে দুইটা মহাদেশে অবস্থিত। ক্লিয়ার? এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে বসফরাস প্রণালী এবং এই দারদানালিস প্রণালী, এই দুইটা প্রণালী ব্যবহার করে প্রচুর পরিমাণে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করা হয়। তো স্বাভাবিকভাবে এই প্রণালী যার অধীনে থাকবে সেই এখান থেকে কি ট্যাক্স পাবে। তো এই অটোমান সাম্রাজ্য যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং অর্থনৈতিকভাবে অনেক উন্নত ছিল, তার মধ্যে অন্যতম বিষয় ছিল হচ্ছে এই বসফরাস প্রণালী এবং দারদানালিস প্রণালী। এই দুইটা প্রণালীর মালিকানা কার ছিল? অটোমান সাম্রাজ্য বা তুরস্কের ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম 1922 সালে যখন এই প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের কারণে অটোমান সাম্রাজ্যকে খণ্ড বিখণ্ড করতেছে, সেক্ষেত্রে অটোমান সাম্রাজ্য বা তুরস্ককে অনেক ধরনের শাস্তি প্রয়োগ করা হয়। তার মধ্যে একটা শাস্তি ছিল যে 100 বছর তুরস্ক এই প্রণালীগুলো থেকে কোনো চাঁদা আদায় করতে পারবে না, এটাগুলো উন্মুক্ত হবে। কথা বুঝতে পারছেন কিনা? এবং আমরা দেখতে পাচ্ছি সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এখন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে, তাহলে এই প্রণালীর আবার মালিকানা কার অধীনে চলে আসবে? তুরস্কের অধীনে। কিন্তু একটা এই যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একটা বিষয় খেয়াল করেন, আইন এবং বাস্তবতা এই দুইটার মাঝে একটা পার্থক্য আছে। বুঝতে পারছেন কিনা? যেমন আপনাদের সংবিধানে আইন আছে যে সকল জনগণের সমান অধিকার, বলছে না 27 নং অনুচ্ছেদে। তো আপনি একটা অপরাধ করেন আর বসুন্ধরা গ্রুপের এমডি একটা অপরাধ করুক, আপনার শাস্তি হলো তার শাস্তি হবে? তো আপনি যে বললেন আইন সবার জন্য সমান, 31 নং অনুচ্ছেদে বললেন যে আইনের সবাই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। তো আপনার কোথায়? আবার আপনার 7 2 নং অনুচ্ছেদে বলতেছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তো আপনার ক্ষমতা কোথায়? আমার কথা বোঝেন? তার মানে আইনে আছে কিন্তু বাস্তবতায় নাই। তো আইন অনুসারে এখন প্রাপ্যকার তুরস্কর, কিন্তু আইনে থাকলেই তো হবে না, আপনাকে কি করতে হবে? বাস্তবে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে তুরস্ককে এই অঞ্চলগুলো দখল করা লাগবে। সেই পাওয়ার দিয়ে যদি দখল করতে পারে তাহলে কার হবে? তুরস্কের হবে। তার মানে আইন বলছে, তার মানে আপনাকে তার অন্যরা যে গালে তুলে দেবে বিষয়টা এমন না। বুঝতে পারছেন কিনা? উন্নত রাষ্ট্রগুলোর সাথে আমাদের মতন অনুন্নত রাষ্ট্রগুলো একটা সবচেয়ে বড় পার্থক্য কি জানেন? তারা আইনের শাসনটাকে বাস্তবায়ন করে, কিন্তু আমরা আইনের শাসন বাস্তবায়ন করতে পারি না। এটা হচ্ছে একটা বড় পার্থক্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উন্নত রাষ্ট্রগুলো এমন কোন আইন করে না যে আইন তারা বাস্তবে প্রয়োগ করতে পারে না। আমার কথা বুঝতে পারছেন কিনা? দেখেন আমরা সবাই বলি আইনের চোখে সবাই সমান, বলি কিনা যে মানুষে কোনো কি থাকবে না, ভেদাভেদ থাকবে না, এবং আপনাদের আইন বলতেছে। একটু খেয়াল করে দেখেন। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো, সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলি গুলা কারা নিয়ন্ত্রণ করে? কারা নিয়ন্ত্রণ করে? বাবা মা নিয়ন্ত্রণ করে, নাকি একটু চিন্তা করে দেখেন তো ওই ফ্যামিলিতে যার ইকোনমিক কন্ট্রিবিউশন বেশি সে নিয়ন্ত্রণ করে? কথা বোঝেন নাই? যে ভাই আপনাকে পড়াশোনা করার জন্য টাকা দেয় আপনি তার কথা আগে শোনেন, নাকি আপনি চিন্তা করেন যে বড় ভাই আমার পড়াশোনা করার জন্য টাকা দেয় না, ওর কথা আমি বেশি শুনবো? আমার কথা বোঝেন নাই? তো খেয়াল করে দেখেন আমরা সবকিছু কিসের উপর ভিত্তি করে করতেছি? অর্থনৈতিক কন্ডিশনের উপর ভিত্তি করে করতেছি। এই জন্য উন্নত রাষ্ট্র যখন আইন প্রয়োগ করে বা আইন তৈরি করে তখন তার অর্থনৈতিক বিষয়ের কথা চিন্তা করে করে। ওরা আবেগটাকে প্রায়োরিটি দেয় না। ওরা কোনটাকে প্রায়োরিটি দেয়? বাস্তবতাকে প্রায়োরিটি দেয়। আমার কথা বুঝতে পারছেন কিনা? কারণ ওরা জানে যে বাস্তবতা মেনেই আসলে চলা উচিত, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয় আবেগ মেনে চলা উচিত। কথা বোঝেন না? দেখেন আপনাদের সব জায়গায় আবেগের কথা বলা হয়, কিন্তু উন্নত রাষ্ট্রগুলোতে সব জায়গায় কিসের কথা বলতেছে? বাস্তবতার কথা বলতেছে। এবং দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র স্বয়ং ল করেই বলে দিচ্ছে, সেটা হচ্ছে যে প্রতিটা ব্যক্তির প্রেস্টিজ নির্ধারিত হবে ইকোনমিক কন্ডিশনের উপর ভিত্তি করে। তার মানে যার ইকোনমিক কন্ডিশন বেস্ট তাকে রাষ্ট্র কি দিবে? বেস্ট সুবিধা দিবে। একটু খেয়াল করে দেখেন, সাপোজ আমি আপনাকে বলি, মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রে একজন বড় ব্যবসায়ী, তার অধীনে 5টা কোম্পানি আছে। এখন সে এমন একটা অপরাধ করছে যার জন্য তাকে 5 বছরের জেল দিবেন। এখন এই ব্যক্তিকে যদি আপনি 5 বছরের জেল দেন, তাহলে তার এই 5টা কোম্পানি কি ক্ষতিগ্রস্ত হবে না? তো তার 5টা কোম্পানি ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে না? এই 5টা কোম্পানিতে 5 লাখ এমপ্লয়ি আছে, কর্মচারী আছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? এই জন্য তারা চিন্তা করে যে একে আপাতত আমরা 5 বছর কি দেবো না, সাজা দিব না, কিন্তু তাকে এর পরিবর্তে আমরা অর্থনৈতিক ভাবে কি করব? সাজা দিব, দণ্ড দিব, যে সে রাষ্ট্রকে এই পরিমাণ কি দিবে? অর্থদণ্ড দিবে। কথা বুঝতে পারছেন কিনা? ওরা এই বিষয়গুলো চিন্তা করে, কিন্তু আপনাদের আইনে আছে নাই। কিন্তু দেখেন আপনার বাস্তবতায় কিন্তু এই জিনিসটাই প্রয়োগ করতেছেন। আপনারা চিন্তা করছেন বসুন্ধরা গ্রুপের এমডি অপরাধ করছে, ওকে যদি সাজা দেয় তাহলে অনেক কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারে, এজন্য ওকে আপনার সিস্টেমে কাট করে যাচ্ছেন। ওকে অ্যারেস্ট করতেছেন না, করতেছেন কিনা? করতেছেন না। আমার কথা বুঝতে পারছেন না? কিন্তু আপনারা আইন না মেনে করতেছেন। জি কোনটা? শাস্তি পাচ্ছে না, হ্যাঁ, কিন্তু আমাদের আইনে আছে আইনের চোখে সবাই সমান।
এখন যদি ওটা আছে ওই আইন যদি এটা হয়ে যায় যে বসুন্ধরা এমডি সে আইনের আপনি তাকে অর্থদণ্ড দেন। আমার কথা বোঝেন নাই? আপনি তাকে অর্থদণ্ড দেন। পরিবার যদি যেটা না না মানে সে যে ইনকেস যে ঘটনা হয়েছে ওই পরিবার যদি সেটা না মেনে নেয় কোন কোন কেন মানবে না? রাষ্ট্র আইন করলে মানতে বাধ্য না। আমার কথা বোঝেন না? অর্থদণ্ড দিলে মানতে বাধ্য না, তাহলে আপনি ওর কোম্পানি সিলগালা করে দিবেন, ও কালকে আপনার অর্থদণ্ড পরিশোধ করে দিয়ে আসবে। আমার কথা বোঝেন না? যখন অর্থদণ্ড প্রয়োগ করা হয় তখন খেয়াল করে দেখেন যে এই অর্থ প্রদান না করা পর্যন্ত আপনার প্রতিষ্ঠান কি থাকবে? সিলগালা থাকবে। আপনি চিন্তা করুন দ্রুত আমার কি করতে হবে? অর্থদণ্ড পরিশোধ করতে হবে। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এরপরে আসেন। এই জন্য দেখেন বলা হচ্ছে আইন হচ্ছে মাকড়সার জাল। মাকড়সার জালে দেখবেন যে ছোট ছোট মশা মাছি আটকে যায়, তাই না? তো আইনের বেড়া জালে যারা দুর্বল তারা আটকে যায়, আর যারা সবল দেখেন মাকড়সার জালে বড় কীট পতঙ্গ পড়লে সেটা কি ভেদ করে চলে যায় না? তো আইন শক্তিশালীদের জন্য না। কথা বুঝতে পারছেন কিনা? আইন শক্তিশালীদের জন্য না, ওরা ভেদ করতে পারে, কিন্তু দুর্বলরা আটকে থাকে। বুঝতে পারছেন কিনা? এটাই হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, বিষয়গুলো আসলে এগুলাই, কিন্তু আসলে আমরা তো ওই যে বললাম না আবেগ দিয়ে সবকিছু ট্রাই করি, এই জন্য সমস্যা। এরপর আসেন খেয়াল করে দেখেন পরবর্তী যে প্রণালী তার নাম হচ্ছে কি? মোজাম্বিক প্রণালী। এই মোজাম্বিক প্রণালী মূলত পৃথক করছে মোজাম্বিকের এই সাইডে হচ্ছে একটা রাষ্ট্র আছে যার নাম হচ্ছে মোজাম্বিক। এই মোজাম্বিকের পাশে যে প্রণালী এই জন্য এর নাম হচ্ছে কি? মোজাম্বিক প্রণালী। তো মোজাম্বিক প্রণালী পৃথক করছে মোজাম্বিক ভার্সেস কাকে? মাদাগাস্কার, যেটা হচ্ছে আফ্রিকার একটা দ্বীপ রাষ্ট্র। তো এই মাদাগাস্কার এবং মোজাম্বিককে পৃথককারী প্রণালীর নাম হচ্ছে মোজাম্বিক প্রণালী। সংযুক্ত করছে ভারত মহাসাগর, আর এখানে কোনটা? ভারত মহাসাগর। তাহলে ভারত মহাসাগরের সাথে ভারত মহাসাগরকে সংযোগকারী প্রণালীর নাম কি? মোজাম্বিক প্রণালী। ক্লিয়ার? এরপরে হচ্ছে খাল। খেয়াল করেন আমরা হচ্ছে যে গুরুত্বপূর্ণ খালগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এখানে একটা খাল আছে যার নাম আমরা কি বললাম? সুয়েজ খাল। খেয়াল করেন, আমি একটু আপনাদেরকে পরেরটা দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। খেয়াল করেন এখানে হচ্ছে আফ্রিকা মহাদেশ, আর এখানে কোনটা? ইউরোপ মহাদেশ। মাঝখানে ভূমধ্য সাগর, এদিকে হচ্ছে এশিয়া মহাদেশ। তো ইউরোপের রাষ্ট্রগুলো আগে এশিয়ার সাথে বাণিজ্য করতে, খেয়াল করে দেখেন এই অঞ্চল ঘুরে। তো তারা চিন্তা করলো এখানে ভূমধ্য সাগর, এখানে লোহিত সাগর, মাঝখানে যদি একটা ক্যানেল নির্মাণ করতে পারি তাহলে আমরা খুব সহজে ভূমধ্য সাগর লোহিত সাগর হয়ে এই এশিয়া অঞ্চলের সাথে আমরা কি করতে পারবো? বিজনেস করতে পারবো। এই জন্য তারা এখানে মিশরের মাঝখানে একটা ক্যানেল নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করলো, এবং সেই উদ্যোগ গ্রহণ করলো যে দেশ তার নাম হচ্ছে তার নাম হচ্ছে ফ্রান্স। কোন দেশ? ফ্রান্স উদ্যোগ গ্রহণ করলো। খনন কাজ শুরু করলো হচ্ছে 1859 সালে। কিন্তু যুক্তরাজ্য এই ফ্রান্স এটা সম্পন্ন করতে পারে নাই। এই জন্য ফ্রান্সের সাথে এসে আবার যুক্ত হলো কোন দেশ? যুক্তরাজ্য। এই যুক্তরাজ্য এবং ফ্রান্স একসাথে হয়ে খনন কাজ সম্পন্ন করলো হচ্ছে 1869 সালে। ফলে তারা 1869 সালে এটা কি করলো? উদ্বোধন করলো। এবং আমরা দেখতে পাচ্ছি সেই যে খাল এর নাম হচ্ছে কি? সুয়েজ খাল। তার দৈর্ঘ্য কত? 193 কিলোমিটার। এবং আমরা দেখতে পাচ্ছি এই সুয়েজ খাল দিয়ে মূলত ইউরোপের রাষ্ট্রগুলো কার সাথে বাণিজ্য করতেছে বেশি? ইন্ডিয়ার সাথে। এই জন্য এই সুয়েজ খালকে বলা হলো হাইওয়ে টু ইন্ডিয়া। ইন্ডিয়া যাওয়ার জন্য এটা হচ্ছে হাইওয়ে, জলপথ। বুঝতে পারছেন কিনা? তো খেয়াল করে দেখেন এই সুয়েজ খালের অবস্থান কোথায়? মিশর। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুয়েজ খাল মূলত নির্মাণ কাজে সংযুক্ত ছিল কে? ফ্রান্স এবং যুক্তরাজ্য। এই জন্য এই দুইটা দেশ একটা প্রাইভেট কোম্পানি তৈরি করলো। সেই প্রাইভেট কোম্পানির উপরে দায়িত্ব দেওয়া হলো যে সুয়েজ খাল এরা নিয়ন্ত্রণ করবে। কে নিয়ন্ত্রণ করবে? প্রাইভেট কোম্পানি। কিন্তু সুয়েজ খাল দিয়ে যত জাহাজ যা কিছু চলাচল করবে, ট্যাক্স মানে ইনকাম যা কিছু হবে, কারা পাবে? যুক্তরাজ্য এবং ফ্রান্স। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা দেখতে পেলাম আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের অনেকবার যুদ্ধ হয়েছে। তো 1956 সালে এরকম একটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে আরব রাষ্ট্রগুলো পরাজিত হয়েছে, আর ইসরায়েল কি করছে? জয়লাভ করছে। তো আরব রাষ্ট্রগুলো যারা পরাজিত হয়েছে এর মধ্যে অন্যতম রাষ্ট্র ছিল হচ্ছে মিশর। সেখানে যুদ্ধ করছে, কিন্তু মিশর কি হয়েছে? পরাজিত হয়েছে। আর ইসরায়েল কি হয়েছে? জয়লাভ করছে। কিন্তু ইসরায়েল জয়লাভের পেছনে মিশর দেখলো যে ইসরায়েল জয়লাভ করছে এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সবাই কাকে সাপোর্ট করছে? ইসরায়েলকে। তখন মিশর চিন্তা করলো সুয়েজ খাল আমার হওয়ার কথা, কিন্তু এটা জোরপূর্বক ভাবে বা অবৈধভাবে দখল করে রাখছে যুক্তরাজ্য আর ফ্রান্স। তাহলে আমার ভূখণ্ড বা আমার খাল দখল করে এখান থেকে ইনকাম করতেছে, আর সেই ইনকামের টাকা কাকে সাপোর্ট দিচ্ছে? তার মানে আমার টাকা আমার বিরুদ্ধে কি করতেছে? যুদ্ধ করতেছে। এটা হতে দেওয়া যাবে
না, এই জন্য তখন মিশরের হচ্ছে প্রেসিডেন্ট ছিল জামাল আবদেল নাসের। সে 1956 সালে বলল সুয়েজ খাল আর আমি আপনাদের অধীনে রাখবো না, আমার নিজ রাষ্ট্রের অধীনে নিয়ে আসবো, যেটাকে বলা হচ্ছে জাতীয়করণ। এই জন্য 1956 সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সুয়েজ খাল কি করলো? জাতীয়করণ করলো। তাহলে জাতীয়করণ করলে এখান থেকে ট্যাক্স আর কি এরা পাবে? তাহলে এদের অর্থনৈতিক স্বার্থে কি আঘাত লাগছে না? এই জন্য যুক্তরাজ্য এবং ফ্রান্স বললো যে এই মিশরকে কমে ছেড়ে দেওয়া যাবে না। তারা এখান থেকে সৈন্য নিয়ে আসলো যুদ্ধ করতে, কার সাথে? মিশরের সাথে। আর এই যুক্তরাজ্য ফ্রান্স কার পক্ষে যুদ্ধ করছিল? ইসরায়েল। তাহলে ইসরায়েল এখন কাদের পক্ষে যোগদান করবে? এই যে এদের পক্ষে। এই জন্য এই তিনটা রাষ্ট্র আসলো যুদ্ধ করতে কার সাথে? মিশরের সাথে। তখন মিশর দেখলো যে ইউএসএ, ফ্রান্স, যুক্তরাজ্য, ইসরায়েল একটা গ্রুপ, এই গ্রুপের বিরুদ্ধে আর একটা গ্রুপ আছে যেটা হচ্ছে রাশিয়ার গ্রুপ। কার গ্রুপ? রাশিয়ার গ্রুপ। এই জন্য জামাল আবদেল নাসের রাশিয়াকে কল লাগাইলো যে ভাই আপনি আমার পক্ষে আসেন। কথা বোঝেন নাই? এই জন্য রাশিয়া এই যুক্তরাজ্য আর ফ্রান্সকে থ্রেট দিল, এই তিনটা রাষ্ট্রকে, যে আপনারা যদি মিশরে আক্রমণ করেন তাহলে আমি বাধ্য হব মিশরের পক্ষ নিয়ে আপনাদের সাথে যুদ্ধ করতে। কথা বোঝেন নাই? বড় ভাই খেপে গেছে। তো এরা এই তিনটা রাষ্ট্র ভয় পেয়ে গেছে যে রাশিয়া আসলে তো যুদ্ধ করে আমরা পারবো না। এই জন্য এরা তিনজন, আবার এদের যে বড় ভাই আছে কে, ওকে কল লাগাইছে যে ভাই আপনি আসেন আমাদের পক্ষে যুদ্ধ করতে। কিন্তু ইউএসএ বলতেছে 2 মাস পরে আমার প্রেসিডেন্ট নির্বাচন, আমি এখনই যদি যুদ্ধে জড়াই আমার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আমি আর নির্বাচনে জয়লাভ করতে পারবো না, অতএব এখন যুদ্ধে জড়ানো যাবে না। তখন এরা চিন্তা করলো যে আসলে রাশিয়ার সাথে যুদ্ধ করে পারা যাবে না, এই জন্য এরা পিছিয়ে চলে গেল। তাহলে সুয়েজ খাল কার অধীনে থেকে গেল? মিশরের অধীনে। 56 সালের পর থেকে এখনো পর্যন্ত কার অধীনে আছে? ক্লিয়ার? জি হ্যাঁ, এখানেও সেম কাহিনী। শোনেন, এগুলো হচ্ছে ভূ রাজনীতি। আমার কথা বুঝতে পারছেন কিনা? ভূ রাজনীতি। খেয়াল করে দেখেন, এখানে প্রতিটা রাষ্ট্রেরই পাওয়ার আছে, এই পাওয়ারটাকে কাজে লাগানো উচিত। এই পাওয়ারটাকে বলা হয় বার্গেনিং পাওয়ার, দর কষাকষি শক্তি। আপনি বলতে পারেন স্যার আমাদের বাংলাদেশের পাওয়ার কি? বলেন বাংলাদেশের পাওয়ার কি? আপনাদের সবচাইতে বড় পাওয়ার হচ্ছে 17 কোটি মানুষ। কথা বোঝেন নাই? এই 17 কোটি মানুষের একটা বিশাল বাজার আছে এখানে, আছে না? খেয়াল করে দেখেন, 17 কোটি মানুষের একটা বিশাল বাজার আছে না? আপনাদের বিভিন্ন প্রোডাক্ট এই 17 কোটি মানুষের জন্য লাগে না? এখন কথা হচ্ছে বিদেশি রাষ্ট্রগুলো এই বাজারটাকে ধরতে চায়। চীন বলেন, ইন্ডিয়া বলেন, অন্যান্য রাষ্ট্র বলেন, তারা সবাই এই বাজারটাকে কি করতে চায়? ধরতে চায়। সেক্ষেত্রে এই বাজারটাকে আপনারা বার্গেনিং পাওয়ার হিসেবে কাজে লাগাইতে পারেন, যে আপনি আমার সাথে সুসম্পর্ক রাখবেন না, ঠিক আছে, তাহলে আমি কিন্তু আপনার রাষ্ট্র থেকে আমদানি করবো না। বলে দেন ভারত থেকে আমদানি করবো না, ভারত দেখবেন 2 দিনের মাথায় অবস্থা খারাপ হয়ে গেছে। এখনই দেখেন, এই যে অল্প কিছুদিনের কারণে ভারতের এই যে কি বলে স্বাস্থ্য খাত কি হয়ে গেছে, এই যে পশ্চিমবঙ্গ, ভেলোর বলেন, এগুলো অবস্থা একদম কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবং শুধু স্বাস্থ্য সেক্টর না, ওদের চিকিৎসা না, ওদের যে হোটেল সেক্টর সেটাও কি হয়ে গেছে, জয় বাংলা। তারপরে খেয়াল করে দেখেন, এই যে আপনাদের কি বলে এই পেঁয়াজ, তারপরে রসুন, এগুলো আমদানি না করার কারণে ওখানে কৃষকরা দাম পাচ্ছে না। কথা বুঝতে পারছেন কিনা? তো এই জন্য হচ্ছে বিশাল একটা বাজার আছে, এই বাজারটা আপনাদের জন্য দরকার সবশেষে একটা কি বিশাল শক্তি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে চীন আপনাকে উৎপেতে আছে যে ভাই আপনি আমার গ্রুপে আসেন। কথা বোঝেন নাই? চীন অলরেডি হচ্ছে নেপালকে তার আয়ত্তে নিয়ে ফেলছে, চাচ্ছে বাংলাদেশকে নিতে। এই বাংলাদেশ আর চীন, বাংলাদেশ আর নেপাল যদি চীনের আয়ত্তে চলে যায়, তাহলে চিকেন নেকে চাপ দেওয়া সহজ হবে কার? চীনের জন্য। তখন ইন্ডিয়ার মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্স কি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কিনা? তো এটা কি আপনার বার্গেনিং পাওয়ার না? কাজে লাগাইতে হবে ভাই। আপনারা মনে করেন যে আসলে ইন্ডিয়া তো অনেক বিশাল রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, সেটা পারবো না। 1990 এবং 1994 এই 2টা সালে রৌমারী এবং পাদুয়া সীমান্তে বিএসএফ এর সাথে ওদের হচ্ছে কি বলে আমাদের বিজিবি, মানে তখন বিডিআর ছিল, এদের সীমান্ত যুদ্ধ হয়েছে। 2টা যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করছে। তখন বাংলাদেশ কি শক্তিশালী ছিল? তখন দুর্বল তো ছিলেন, আরো বেশি দুর্বল ছিলেন। তো তখন জয়লাভ করছেন, আর এখন কি হেরে যাবেন? আমার কথা বোঝেন নাই? তো তাহলে ভয় পাওয়ার কি আছে? 2টা নিয়ে আসছে। আমার কথা বোঝেন নাই? সবচেয়ে বড় বিষয় একটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কনফিডেন্স। আত্মবিশ্বাস যদি থাকে তাহলে আপনাকে কেউ দমাইতে পারবে না। দেখবেন আপনাকে কেউ মারতে আসছে, আপনি ঘুরে দাঁড়ান যে আসলে কিন্তু খবর আছে। কথা বোঝেন নাই? ও দেখবেন ভয় পাবে সামনে আগানোর ক্ষেত্রে। আর ও আগায় আসছে আর আপনি মনে করেন যে দৌড়ে পালাচ্ছেন, ও তো চিন্তা করছে এটা দমারে বেড়া। বুঝতে পারছেন কিনা? এই জন্য অনেকগুলো বিষয়, টেকনিক আছে এখানে, কৌশল আছে, কৌশল অবলম্বন করতে হবে। ভারত আপনার
বিপক্ষে চলে যাবে, আপনি চীনের সাথে কৌশল করেন, আপনি পাকিস্তানের সাথে কৌশল করেন, আপনি ইউএস এর সাথে কৌশল করেন। পুরো বিশ্ব চলতেছে কৌশলের উপরে। আমার কথা বোঝেন নাই? বাংলাদেশ রাষ্ট্রের থেকেও দুর্বল কে? নেপাল। তো নেপাল ইন্ডিয়ার সাথে দ্বন্দ্ব করে কি টিকে নাই? এবং আপনারা জানেন না, এখান থেকে 2 বছর আগের একটা ঘটনা বলি। নেপাল সীমান্তে নেপালের একজন সাধারণ জনগণকে হত্যা করছে বিএসএফ। তো নেপালের জনগণ এমন ভাবে খেপে গেছে যে তার পরের দিন ভারত অফিসিয়ালি বিবৃতি দিয়ে ক্ষমা চাইছে কার কাছে? নেপালের কাছে। আর আপনাদের সীমান্তে ফেলানি সহ কত মানুষ মরতেছে, আপনাদের কোনো খোঁজ নাই। কথা বোঝেন নাই? এখন আর মারতে পারতেছে না। ওই যে বললাম যে ঘুরে দাঁড়াইতে হবে, এটা স্বাভাবিক। ওকে, এবার আসেন, খেয়াল করেন আমরা যেটা বলছিলাম পানামা প্রণালী বা পানামা খাল। খেয়াল করেন, এই পানামা খালের এই সাইডে হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই সাইডে হচ্ছে কোন মহাসাগর? না না, এখানে আমরা আসলে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা রাজনীতিকীকরণ করব না। আমার কথা বুঝতে পারছেন কিনা? সবাই মিলেমিশে হচ্ছে বসবাস করতে হবে। কে কোন দল করে না করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই হচ্ছে বাংলাদেশী। আমার কথা বোঝেন নাই? আপনার কিছুদিন আগে একজন হিন্দুর সাক্ষাৎকার শুনছেন না ইন্ডিয়ান একটা টিভিতে? আমার কথা বোঝেন নাই? তো আমরা সেই হিন্দুকে কি সম্মান করা উচিত না? রেসপেক্ট জানানো উচিত। সার্বভৌমত্বের প্রশ্নে যারা সবাই এক, এটাই হচ্ছে আমাদের হওয়া উচিত। বুঝতে পারছেন না? আমরা কোনো দলীয়করণ এখানে করতে আসিনি, ঠিক আছে? বিভাজনের রাজনীতি করলে তাহলে অন্যদের সাথে আপনার পার্থক্য কি? আমার কথা বুঝতে পারছেন না? এই জন্য বিভাজনের রাজনীতি না, আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশ রাষ্ট্রের প্রশ্নে আমরা সবাই এক, ঠিক আছে? ওকে ওকে, এরপরে আসেন। হ্যাঁ, ভারত আমার পাশে একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। সে যখন আমার কাছে হাত বাড়াই দিবে সুসম্পর্ক করার জন্য, অবভিয়াসলি আমি তার সাথে সুসম্পর্ক করার জন্য হাত বাড়াই দিব। কিন্তু যখন আপনি আমার সাথে দ্বন্দ্বে লিপ্ত হবেন, আমি তো ছেড়ে দিব না। আমার কথা বুঝতে পারছেন না? বাস্তবতাকে উপেক্ষা করা যাবে না। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক করা উচিত, কিন্তু তার মানে এই না সে আমাকে মারবে আর আমি শুধু মার খেয়ে যাবো। সেটাই করা যাবে? এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? এবং দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে বলি, দেখেন সেটা হচ্ছে, দেখেন সেটা আমি আপনাদেরকে বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র নাম শুনছেন? শুনছেন না? এই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে কার কাছ থেকে জানেন? কোন দেশের কাছ থেকে? যুক্তরাজ্যের কাছ থেকে। এই যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 1775 থেকে 83 সাল পর্যন্ত যুদ্ধ করছে। কত বছর? 8 বছর যুদ্ধ করছে। 8 বছর যুদ্ধ করে ইউএসএ স্বাধীনতা অর্জন করছে। আর সেই ইউএসএ সবচেয়ে বেস্ট ফ্রেন্ড কে? বেস্ট ফ্রেন্ড কে? যুক্তরাজ্য। আর আমরা মাত্র 9 মাস যুদ্ধ করার আবেগ আর ভুলতে পারতেছি না। ভুলতে পারতেছি না। কথায় কথায় বলি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে। কথা বুঝতে পারছেন কিনা? মূল বিষয় একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করছে পুরো বিশ্বে রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আমার এখন যুক্তরাজ্যকে দরকার। আর যুক্তরাজ্য চিন্তা করতেছে ইউএস এর সাথে সম্পর্ক করলে আমি অনেক বেশি লাভবান হব। এই জন্য দুইটা রাষ্ট্র এক হয়ে গেছে। মূল বিষয় হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থ। আমার কথা বোঝেন নাই? রাষ্ট্রের স্বার্থের জন্য রাষ্ট্রের কোনো চিরস্থায়ী বন্ধু নেই, রাষ্ট্রের কোনো চিরস্থায়ী শত্রু নেই। রাষ্ট্র তার স্বার্থের জন্য সবার সাথে কি করতে পারে? সুসম্পর্ক করতে পারে। কথা বুঝতে পারছেন কিনা? 200 বছর ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ থেকে লুটপাট করছে না? তো এই ভারতীয় উপমহাদেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশের সাথে কি যুক্তরাজ্যের সম্পর্ক খারাপ? তো ভালো হইলে কেমন? এবং আপনারা যে মুক্তিযুদ্ধের কথা বলতেছেন, যে আবেগের কথা বলতেছেন, যে ইউএস আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, ওর সাথে সম্পর্ক করা যাবে না, পাকিস্তান বিপক্ষে শক্তি, ওর সাথে সম্পর্ক করা যাবে না। খেয়াল করে দেখেন, মুক্তিযুদ্ধের সবচেয়ে চরম বিরোধিতাকারী দেশ হচ্ছে চীন আর সৌদি আরব। চীন আর কে? সৌদি আরব। খেয়াল করে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র তো বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে 1972 সালে, কিন্তু এই চীন আর সৌদি আরব যতদিন পর্যন্ত না শেখ মুজিব মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে, ততদিন পর্যন্ত তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে আগস্ট মাসে দুইটা দেশ স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে, একটা হচ্ছে চীন, একটাকে সৌদি আরব। তো কই আপনার তো চীন আর সৌদি আরবের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আমার কথা বোঝেন নাই? এটা হচ্ছে বাস্তবতা। বুঝতে পারছেন কিনা? আচ্ছা আসেন আমরা দেখি। তো খেয়াল করে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি আটলান্টিক মহাসাগর, আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই দুই মহাসাগরকে সংযোগ করার জন্য একটা প্রণালী এখানে নির্মাণ করা হয়েছে পানামা রাষ্ট্রের মধ্য দিয়ে। সেই প্রণালীর নাম হচ্ছে কি? পানামা প্রণালী। আর যেহেতু এটা নির্মাণ করা হয়েছে, এটাকে কি বলা হচ্ছে? পানামা খাল। এই পানামা খাল আমরা দেখতে পাচ্ছি খনন কাজ শুরু হয় হচ্ছে 1904 সালে। মূলত খনন কাজ শুরু করে কোন দেশ? ইউএসএ। এবং সে 10 বছর পরে খনন কাজ কি করছে? শেষ করছে। দেখেন সুয়েজ খালও
শুরু করার পরে 10 বছর পরে কি করছে, শেষ করছে। এটাও 10 বছর পরে 1914 সালে। এবং এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গভীরতম খাল, যার গভীরতা হচ্ছে কত মিটার, 14 মিটার। এবং এই যুক্তরাষ্ট্র এই পানামা খালটা হস্তান্তর করে পানামার কাছে কত সালে, 1999 সালে। বুঝতে পারছেন কিনা? এতদিন পর্যন্ত কার অধীনে ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে ছিল। জি, ওটা তো সুয়েজ খালের কথা বলছি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ইউএসএ নিছে, ট্যাক্স সবকিছু হচ্ছে ইউএসএ নিছে। এরপর আসেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে গ্র্যান্ড খাল। এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীনতম এবং দীর্ঘতম খাল। কোনটা? গ্র্যান্ড খাল। কোন দেশে অবস্থিত? চীন। আর কিছু লাগবে না। কোন দেশে অবস্থিত? গ্র্যান্ড খাল চীনে। এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম এবং দীর্ঘতম খাল কোনটা? গ্র্যান্ড খাল। হ্যাঁ, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা আমি আপনাদেরকে অলরেডি অফিসে দিয়ে দিছি। আপনারা অফিসিয়াল গ্রুপে নক করলেই আপনাদের ওই যে গ্রুপে দিয়ে দিবে এটা স্লাইডটা, ঠিক আছে। এটা আমি সকালেও ক্লাস নিছি এবং আমি বলে দিছি যে হচ্ছে এটা দিয়ে দেওয়ার জন্য, বুঝতে পারছেন? আবারও বলবো, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এবার আসেন খেয়াল করেন, আমরা হচ্ছে বিভিন্ন সীমারেখা দেখব, অর্থাৎ সীমারেখা যে বিভক্ত করছে সেটা আমরা একটু দেখি, খেয়াল করেন। তো এই সীমারেখা বিভক্ত করার ক্ষেত্রে আমরা একটু প্রথমে এদিকে আসি, খেয়াল করেন। সেটা হচ্ছে এই ভারতীয় উপমহাদেশ, এটা কাদের কলোনি ছিল? ব্রিটিশ কলোনি, মানে হচ্ছে যুক্তরাজ্যের কলোনি ছিল। এখন এই যুক্তরাজ্য যখন আপনাদের এই অঞ্চলটাকে দখল করে রাখছিল, তখন আমরা দেখতে পেলাম ধীরে ধীরে আপনাদের এই অঞ্চলে স্বাধীনতা আন্দোলন শুরু হচ্ছে। বুঝতে পারছেন কিনা? স্বাধীনতা আন্দোলন বেগবান হচ্ছে, আপনারা ধীরে ধীরে কি চাচ্ছেন? স্বাধীনতা চাচ্ছেন। এখন এই স্বাধীনতা যখন চাচ্ছেন, তখন আমরা দেখতে পেলাম সর্বপ্রথম পাকিস্তানের যে কায়েদে আজম বলা হয়, মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি 1940 সালে দ্বিজাতি তত্ত্ব প্রদান করলেন। সেই 40 সালের দ্বিজাতি তত্ত্বে তিনি বললেন যে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে হচ্ছে হিন্দুস্তান বা ভারত, আর মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে কি হবে? পাকিস্তান গঠিত হবে। এবং তার এই বক্তব্যের সাথে কিছুটা, সম্পূর্ণ বলা যাবে না, কিছুটা একমত হলেন হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক। এবং শেরেবাংলা একে ফজলুল হক 1940 সালের 23শে মার্চ লাহোরে যেয়ে বললেন যে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান আর হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে হিন্দুস্তান গঠিত হবে, কিন্তু মুসলিম অধ্যুষিত অঞ্চল এই পাকিস্তান আর এই পাকিস্তান দুইটা আলাদা রাষ্ট্র হবে। দুইটা কি হবে? আলাদা রাষ্ট্র হবে। কিন্তু দুইটা আলাদা রাষ্ট্র আবার এক হয়ে একটা পাকিস্তান গঠিত হবে। তার মানে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্র কয়টা? 50টা, কিন্তু 50টা রাষ্ট্র আবার এক হয়ে কি হয়েছে? আমেরিকা হয়েছে। কথা বলছেন না? এখানেও সেম কাহিনী। তার মানে দুইটা অঞ্চলে প্রাদেশিক স্বায়ত্তশাসন থাকবে, আলাদা আলাদা ব্যবস্থা থাকবে, কিন্তু আবার রাষ্ট্র কি হয়ে যাবে? এক হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? জি, হ্যাঁ। তো এই কথাটা কার্যকর হয় নাই। তো এই যে প্রস্তাব, এই প্রস্তাবকে কি বলা হচ্ছে? লাহোর প্রস্তাব। কে দিচ্ছে? শেরেবাংলা একে ফজলুল হক 1940 সালে 23শে মার্চ। এবং আমরা দেখলাম ব্রিটিশরা আপনাদের এই অঞ্চলকে বিভক্ত করার জন্য, যেহেতু আপনারা দুইটা দেশ বলতেছেন, এই বিভক্ত করার জন্য সীমারেখা তৈরি করার জন্য একটা কমিশন গঠন করলো, যে কমিশনের নাম হচ্ছে র্যাডক্লিফ কমিশন। কারণ এই কমিশনের যে প্রধান ছিল তার নাম ছিল হচ্ছে স্যার র্যাডক্লিফ, এই জন্য তার নাম অনুসারে এই কমিশনের নাম কি? র্যাডক্লিফ কমিশন। এই র্যাডক্লিফ কমিশন মূলত ভারতীয় উপমহাদেশকে কি করছে? দুই ভাগে বিভক্ত করছে, ভারত আর কি? পাকিস্তান। তাহলে খেয়াল করে দেখেন, র্যাডক্লিফ কমিশন যেহেতু ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করছে, এই জন্য এই বিভক্তকারী সীমারেখার নাম দেওয়া হয়েছে র্যাডক্লিফ লাইন। কি দেওয়া হয়েছে? র্যাডক্লিফ লাইন। তাহলে দেখেন তো, র্যাডক্লিফ লাইন কোন দুইটা দেশকে বিভক্ত করছে? ভারত আর পাকিস্তান। তাহলে যদি বলে বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করে সীমারেখার নাম কি? 1947 সালে বাংলাদেশ ছিল, তখন পাকিস্তান ছিল বাংলাদেশ। তাহলে 1947 সালে পাকিস্তানকে বিভক্ত করা মানে 71-এ বাংলাদেশকে বিভক্ত করা। তাহলে বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করে সীমারেখার নামও কি হবে? র্যাডক্লিফ লাইন। এবার আসেন খেয়াল করেন, বাংলাদেশের সীমানা কোন কোন দেশের সাথে? ভারত, আর এখানে কোন দেশ? মায়ানমার। তাহলে আপনি বাংলাদেশ রাষ্ট্রের সীমানা যখন এখানে করবেন, তখন এই বাংলাদেশের সাথে কে পৃথক হয়ে যাচ্ছে? মায়ানমার। তাহলে বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথক করে সীমারেখার নামও কি হবে? কি হবে? র্যাডক্লিফ লাইন। তাহলে দেখেন, আমরা নতুন একটা ইনফরমেশন পাইলাম, সেটা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করে সীমারেখার নামও কি হবে? র্যাডক্লিফ লাইন। ক্লিয়ার? কিন্তু এই র্যাডক্লিফ কমিশন তারা হচ্ছে কাশ্মীর বিষয়ে কোনো সলিউশন দেয় নাই, যে কাশ্মীর সীমানা আমরা করতে পারবো না। তো কাশ্মীরের সীমানা, সেটা হচ্ছে আমি আপনাদের যখন দক্ষিণ এশিয়া নিয়ে পড়াবো তখন এই কাশ্মীর বিষয় চলে আসবে। কারণ আজকে যদি আমরা কাশ্মীরের মধ্যে ঢুকে যাই, তাহলে আপনাদের আর এই যে নদ নদী আদার্স যেগুলো আছে এগুলো পড়ানো হবে না। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? তো ওটা আমি অন্য একটা ক্লাসে যখন দক্ষিণ এশিয়া আসবে, যে ভারত পাকিস্তানের রাজনীতি, তখন আমি আরো ডিটেল পড়াই দিব।
তো খেয়াল করে দেখেন 1947 সালে যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে। তো কাশ্মীর নিয়ে যখন যুদ্ধ হয়েছে তখন জাতিসংঘ এসে এই ভারত আর পাকিস্তানের মধ্যে যে কাশ্মীর তার একটা মীমাংসাকারী সীমারেখা টেনে দিল। সেই সীমারেখার নাম জাতিসংঘ দিল লাইন অফ কন্ট্রোল। নাম কি দিল? লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল সীমারেখাটা কোন দুইটা দেশকে বিভক্ত করছে? ভারত আর পাকিস্তানকে। কোথায়? কাশ্মীর সীমান্তে। বুঝতে পারছেন কিনা? এবার দেখেন, খেয়াল করেন, এই কাশ্মীর যে ভারতীয় কাশ্মীর আমরা বললাম, এই ভারতীয় কাশ্মীর নিয়ে ভারতের সাথে আবার চীনের যুদ্ধ হয়েছে। কত সালে? 1962 সালে। এই যুদ্ধের পর মীমাংসা করছে জাতিসংঘ। জাতিসংঘ এসে কাশ্মীর সীমান্তে ভারত এবং চীনের মাঝে একটা সীমারেখা টেনে দিল। এই জন্য জাতিসংঘ সেই ভারত এবং চীনকে কাশ্মীর সীমান্তে বিভক্তকারী সীমারেখার নাম দিল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। নাম কি দিল? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুইটা দেশকে বিভক্ত করছে? চীন আর ভারত। আর যদি শুধু বলে লাইন অফ কন্ট্রোল তাহলে কে? ভারত আর পাকিস্তান। দুটো কনফিউশন তৈরি হতে পারে, আপনাদেরকে সহজে বোঝাই দিচ্ছি। দেখেন, আপনারা ইংরেজিতে ইন্ডিয়া লেখেন, ইন্ডিয়া আর চায়না, দেখেন তো দুইটা শেষেই কি আছে? ইয়ে আছে। এই জন্য অ্যাকচুয়াল হলে ইন্ডিয়া আর চায়না। বুঝতে পারছেন? আর যদি অ্যাকচুয়াল না থাকে তখন ইন্ডিয়ার কি হয়ে যাবে? পাকিস্তান। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এবার আসেন দেখেন, এটা তো 1962 সালের ঘটনা বললাম। 1947 সালে যখন ভারত স্বাধীন হচ্ছে তখন ভারতের এই চীনের সাথে সীমানা আছে না? আছে কিনা? এই চীনের থেকে ভারতকে পৃথক করার জন্য একটা সীমানা কমিশন গঠন করা হলো। আর সেই সীমানা কমিশনের দায়িত্ব দেওয়া হলো স্যার ম্যাকমোহনকে। কাকে? ম্যাকমোহনকে। এই জন্য স্যার ম্যাকমোহন ভারত এবং চীনকে বিভক্ত করছে এবং সেই সীমারেখার নাম দেওয়া হলো ম্যাকমোহন লাইন। তাহলে ম্যাকমোহন লাইন কোন দুটো দেশকে বিভক্ত করছে? ভারত আর চীনকে। ক্লিয়ার? ভারত আর চীনের মধ্যে দুইটা লাইন, ভারত আর পাকিস্তানের মধ্যে কয়টা লাইন? কেন একটা লাইন? যে লাইন অফ কন্ট্রোল, এখানেও দুইটা লাইন। মূলত কাশ্মীর সীমান্তের জন্য আলাদা করে একটা লাইন করা হয়েছে। জি, দেখেন আমি আপনাদেরকে বলে যে বললাম কাশ্মীরের বিষয়ে আমি ঢুকতে চাচ্ছি না। কাশ্মীরের 43% ইন্ডিয়ার মধ্যে, কাশ্মীরের 37% হচ্ছে পাকিস্তানের মধ্যে, বাকি 20% হচ্ছে চীনের মধ্যে। বুঝতে পারছেন? এখন যদি আমি কাশ্মীরের মধ্যে ঢুকি তাহলে নদ নদীর টপিক শেষ হবে না। বুঝতে পারছেন? আমি আরেকদিন আপনাদের এটা হচ্ছে ইয়ে করবো, তখন আপনাদের ইয়ে থাকবে না। আরো ছিল, ওইটা আমি বললাম। দেখেন আপনাদের একটা টপিক আছে দক্ষিণ এশিয়া, তখন আমি দক্ষিণ এশিয়া নিয়ে একটু ডিটেইল আলোচনা করব। আজকে আমরা আলোচনা করতেছি মূলত কোনটা? সীমারেখা নিয়ে। এই জন্য সীমারেখাগুলো আপনাকে বোঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কারণ এখনো হিউজ টপিক আছে। বুঝতে পারছেন কিনা? দেখেন এখানে সব আপনাদের হচ্ছে লাইনগুলো লেখা আছে। বুঝতে পারছেন কিনা? এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর একটা দেখেন, এখানে হচ্ছে পাকিস্তান, এখানে একটা দেশ আছে যার নাম হচ্ছে আফগানিস্তান। এই আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝে যে সীমারেখা তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে ডুয়াল লাইন। নাম কি? ডুয়াল লাইন, ঠিক আছে? আর গুরুত্বপূর্ণ সীমারেখা সব হচ্ছে এখানে আমি আপনাদের দিয়ে দিছি, এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আমরা আমাদের আরেকটা টপিকে চলে যাই, যার নাম কি বললাম? বাংলাদেশের নদ নদী নিয়ে আমরা আলোচনা করব। এখন আসেন, এই নদ নদী নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে আসে, সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। আর দ্বীপ বললে ভোলা। এখন কথা হচ্ছে বদ্বীপ কাকে বলে? বলেন দেখি। আচ্ছা, অনলাইনে স্যার, আচ্ছা আমি একটু দেখি অনলাইনে, অনেকক্ষণ এদিকে তাকাই নাই, ঠিক আছে? তারা আবার রাগ করবে, ঠিক আছে? স্যার আমাদের নিবন্ধনের জন্য সবগুলো প্রণালী পড়তে হবে। দেখেন আপনাদের যে সকল গুরুত্বপূর্ণ প্রণালী সেগুলো আমি আপনাদেরকে পড়াই দিচ্ছি। বুঝতে পারছেন কিনা? যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে জন্য এখানে পড়ানো হচ্ছে, যেগুলো হচ্ছে কম গুরুত্বপূর্ণ সেগুলো আমি আপনাদেরকে স্কিপ করে গেছি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে স্যার এগুলো তো এই ক্লাসের টপিক না। না, অবভিয়াসলি এগুলো তো এই ক্লাসের টপিক। আজকে আপনাদের টপিকের নামই কি? প্রণালী এবং নদ নদী। বুঝতে পারছেন কিনা? আপনাদের টপিকের বাইরে কোথাও যাচ্ছি না। আচ্ছা, ওকে। এরপর আসেন, খেয়াল করেন, তাহলে বলেন তো বদ্বীপ কাকে বলে? ব আকৃতি বিশিষ্ট দ্বীপ। আচ্ছা, তো বাংলাদেশে কোন অ্যাঙ্গেলে ব আকৃতি বিশিষ্ট? বাংলাদেশকে কোন অ্যাঙ্গেলে কি আমরা ব বলতে পারবো? ব আকৃতি বিশিষ্ট দ্বীপ বলা যাবে?
এবং বাংলাদেশ কি দ্বীপ? না না বাংলাদেশের দ্বীপও না। দিব আমার কথা বোঝেন নাই? তাহলে দেখেন আমরা সব ছোটবেলা থেকে এসে পড়তেছি বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন, কিন্তু বদ্বীপ কি জানি না। আমার কথা বুঝতে পারছেন কিনা? বুঝে পড়তে হবে, একটু বোঝেন। জি, সাগরের পরে, তাহলে তো উপকূলীয় সব অঞ্চলকে আমার বদ্বীপ বলতে হবে। বুঝতে পারছেন কিনা? তা উপকূলের পাশে ভারত আছে না? তো বাংলাদেশ বড় নাকি ভারত বড়? তাহলে আপনি বৃহত্তম বদ্বীপ বাংলাদেশকে কেন বলতেছেন? চ্যানেল বেশি আছে এই কারণে। না না, এটা না। আচ্ছা দেখেন, আপনি বলেন আমি আপনাদেরকে বলি, দেখেন খেয়াল করেন। সেটা হচ্ছে এই যে হিমালয় আছে না, হিমালয় পর্বত, এই হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে যার নাম হচ্ছে গঙ্গা নদী। যেহেতু হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি, এজন্য নাম কি? গঙ্গা নদী। ভারতে যার নাম গঙ্গা, সেটা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করার পরে নাম হয়ে গেল কি? পদ্মা। এই পদ্মা নদী চলে আসলো এখানে, খেয়াল করে দেখেন, যেটা হচ্ছে আমরা বললাম রাজবাড়ী। বুঝতে পারছেন না? মানে গোয়ালন্দ। খেয়াল করেন, যমুনা ছিল, গঙ্গা, গঙ্গা তারপর যমুনা। ওটা যমুনা আলাদা নদী, ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন না, ওটা না। এখন দেখেন, এদিকে হচ্ছে আমরা বললাম পদ্মা চলে আসলো কোথায়? গোয়ালন্দ। আর এদিক থেকে একটা নদী আসছে উপর থেকে, যার নাম হচ্ছে যমুনা। এই যমুনা আর পদ্মা গোয়ালন্দতে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে নাম ধারণ করছে পদ্মা। এই পদ্মা চলে আসলো রাজবাড়ী, আর এদিক থেকে আসলো হচ্ছে মেঘনা। এই মেঘনার পদ্মা চাঁদপুরে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে নাম ধারণ করছে কি? মেঘনা। বুঝতে পারছেন? এদিক থেকে আবার আসবো, আরো আসবে, সমস্যা নাই, আগে বোঝেন। এবার আসেন, ভারতের এদিকে একটা নদী আসলো যার নাম হচ্ছে ভাগীরথী নদী। নাম কি? ভাগীরথী। এই ভাগীরথী নদী এদিকে আসার পরে নাম হয়ে গেল হুগলি নদী। বুঝতে পারছেন কিনা? এদিকে কি? হুগলি নদী। আর এই নিচের দিকে হচ্ছে বঙ্গোপসাগর। বুঝতে পারছেন? আগে বোঝার ট্রাই করেন, যেটা বলতেছি সেটা বোঝেন। নিচে বঙ্গোপসাগর, এদিকে হচ্ছে হুগলি নদী, এদিকে হচ্ছে পদ্মা, মেঘনা। বোঝেন নাই? এই মাঝখানের ভূখণ্ডটা কি? ব আকৃতির। কথা বোঝেন নাই? আর এর চারিদিকে কি? সাগর বা নদী না? তাহলে এখন আমরা দ্বীপ বলতে পারি কিনা? দ্বীপের সংজ্ঞা হচ্ছে যে ভূখণ্ডের চারিদিকে জল থাকবে সেটাকে আমরা কি বলবো? দ্বীপ বলবো। দেখেন তো এই ভূখণ্ডের চারিদিকে জল আছে কিনা? আছে। আর এই দ্বীপটা কি ব আকৃতির? এইটাকে বলা হচ্ছে বদ্বীপ। টোটাল বাংলাদেশ বদ্বীপ না। আমার কথা বুঝতে পারছেন কিনা? এই আকৃতির বেশিরভাগ অংশ বাংলাদেশে পড়ছে, এই জন্য হ্যাঁ, বাংলাদেশকে। কারণ এই বদ্বীপে দেখেন অল্প কিছু ভারতে পড়ছে, অধিকাংশ কোথায়? বাংলাদেশে পড়ছে। এবং দেখেন বদ্বীপের অ্যাকচুয়াল সংজ্ঞা খেয়াল করেন। বদ্বীপকে ইংরেজিতে বলা হয় ডেল্টা। কি বলা হয়? ডেল্টা। গ্রিক একটা শব্দ আছে যার নাম হচ্ছে ডেল্টা, একটা অক্ষর আছে যার নাম কি? ডেল্টা। এই গ্রিক অক্ষরটা হচ্ছে বাংলা মাত্রাহীন ব এর মতো। এই জন্য বাংলা মাত্রাহীন ব আকৃতি বিশিষ্ট কোন দ্বীপকে কি বলা হচ্ছে? বদ্বীপ। তবে বদ্বীপ হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে অবভিয়াসলি বদ্বীপটা নদীর পলি জমে জমে গঠিত হবে। তো এই যে ভূখণ্ডটা, যে মানে বদ্বীপটা, এটা হচ্ছে মূলত এই যে গঙ্গা নদীর পলি জমে জমে কি হয়েছে? গঠিত হয়েছে, গঙ্গা পদ্মার পলি জমে। বুঝতে পারছেন কিনা? এখন এই বদ্বীপ আবার 4 ভাগে বিভক্ত। এখানে যে পার্ট সেটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় বদ্বীপ। বুঝতে পারছেন কিনা? এটাকে কি বলা হচ্ছে? নিষ্ক্রিয় বদ্বীপ। এখান থেকে এই পার্টটাকে বলা হচ্ছে সক্রিয় বদ্বীপ, আর এখান থেকে এই পার্টটাকে বলা হচ্ছে পরিণত বদ্বীপ। নাম কি? পরিণত বদ্বীপ। আর এই পার্টটাকে বলা হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবন বদ্বীপ, এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, যার আরেকটা নাম হচ্ছে জোয়ার ভাটা সমৃদ্ধ বদ্বীপ, উপকূলীয় বদ্বীপ। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? এখন আসেন, আপনারা হচ্ছে যে কি বলে নদ নদীর যে হচ্ছে উৎপত্তি স্থল থেকে আপনাদের কোশ্চেন আসে যেগুলা, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দেই। আমরা বললাম যেটা হচ্ছে বাংলাদেশে পদ্মা, বাংলাদেশে সেটা কি? সরি, ভারতে সেটা কি? গঙ্গা। তো এই পদ্মা এবং গঙ্গা নদীর উৎপত্তি স্থল হচ্ছে কোথায়? কোথায়? হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে। হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে এই পদ্মা বা গঙ্গা নদীর উৎপত্তি। এরপরে বাংলাদেশের এই যে লালমনিরহাট দিয়ে একটা নদী প্রবেশ করছে যার নাম হচ্ছে তিস্তা। এই তিস্তার উৎপত্তি কোথায়? সিকিমের পার্বত্য অঞ্চল। ভারতের যে সিকিম আছে সেই সিকিমের পার্বত্য অঞ্চল। সিকিম আগে একটা স্বাধীন রাষ্ট্র ছিল, 1975 সালে এটা ভারত দখল করে নিছে। তার মানে সিকিম এখন কি বর্তমানে ভারতের পার্ট।
তো এই যে ভারতের যে সিকিম আমরা দেখতে পাচ্ছি, সেই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তিস্তা। এবার আসেন, এখানে একটা নদী আছে যার নাম হচ্ছে ব্রহ্মপুত্র, যেটা বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এই ব্রহ্মপুত্র হচ্ছে কোথায়? হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে কি হয়েছে? উৎপত্তি হয়েছে। তাহলে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? কোথায়? হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। সব লেখা আছে, লেখার দরকার নাই, সব একদম লিস্ট লেখা আছে, আপনারা পাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন খেয়াল করেন, আপনাদেরকে একটু জিনিসগুলো দেখাই দেই। সেটা হচ্ছে আমরা দেখলাম যে এখানে হচ্ছে তিব্বতের যে হচ্ছে কি বলে হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে কোন নদীর উৎপত্তি? সেটা হচ্ছে ব্রহ্মপুত্রের। এবার আসেন খেয়াল করেন, এখানে হচ্ছে সুরমার কুশিয়ার আছে না? এই সুরমা এবং কুশিয়ারের উৎপত্তি হচ্ছে আসামের একটা পাহাড় আছে যার নাম হচ্ছে কি লুসাই। খেয়াল করেন, লুসাই একটা বিশাল পাহাড়। এই পাহাড়ের একটা পার্ট পড়ছে আসামে, একটা পার্ট পড়ছে হচ্ছে মিজোরামে। বুঝতে পারছেন? এই জন্য আপনারা পড়বেন আসামের লুসাই পাহাড়, আবার পড়বেন কি মিজোরামের লুসাই পাহাড়। তো আসামের লুসাই পাহাড় থেকে আমরা দেখতে পাচ্ছি উৎপত্তি হচ্ছে সুরমা এবং কুশিয়ারা নদীর। আর এই যে কি বলে কর্ণফুলী নদী আছে না, এই কর্ণফুলীর যে হচ্ছে কি বলে উৎপত্তি স্থল, সেটা হচ্ছে কোথায়? মিজোরামের লুসাই পাহাড়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা উৎপত্তি স্থল গুলো দেখলাম। এবার আসেন আমরা একটু মিলনস্থল দেখি, যেটা আপনারা বারবার বলতেছিলেন যে স্যার মিলনস্থল গুলো বুঝাই দেন। আমি বলে দিচ্ছি, দেখেন। সেটা হচ্ছে এখান থেকে আমরা বললাম কুড়িগ্রাম জেলা দিয়ে হচ্ছে ব্রহ্মপুত্র নদী প্রবেশ করছে। কুড়িগ্রাম জেলা দিয়ে ব্রহ্মপুত্র নদী কোথায় প্রবেশ করছে? বাংলাদেশে। আর লালমনিরহাট জেলা দিয়ে কোনটা? তিস্তা। এই তিস্তা আর হচ্ছে এদিকে ব্রহ্মপুত্র নদী মিলিত হয়েছে কোথায়? কুড়িগ্রামের চিলমারি। কুড়িগ্রামের কোথায়? চিলমারি। এই কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হওয়ার পরে যে নদী, সেই নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। বুঝতে পারছেন কিনা? এখন এই ব্রহ্মপুত্র দেখেন, এই যে আপনার দেওয়ানগঞ্জে আসছে, ব্রহ্মপুত্র কোথায় আসছে? দেওয়ানগঞ্জে আসছে। দেওয়ানগঞ্জে আসার পরে আমরা দেখতে পেলাম বাংলাদেশে 1970 সালে একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ের কারণে এই ব্রহ্মপুত্র নদী, খেয়াল করে দেখেন, মূলত হচ্ছে এই দিকে গেছে, কিন্তু এই পথটা পরিবর্তিত হয়ে এই দিকে আসলো। আগে ছিল কোন দিকে? এদিকে, কিন্তু পথ পরিবর্তিত হয়ে এখন কোন দিকে আসলো? এইদিকে। তো এই দিকে যেটা আগে ছিল ওটার নাম হয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্র। আর এই যে এই দেওয়ানগঞ্জ থেকে যেটা এই দিকে আসলো, এর নাম দিয়ে দেওয়া হলো যমুনা নদী। নাম কি দেওয়া হলো? যমুনা নদী। হ্যাঁ হ্যাঁ, নদীর গতিপথ অনেক সময় পরিবর্তন হয়ে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, তো খেয়াল করে দেখেন, এই যে আমরা বললাম হচ্ছে যমুনা নদী, এই যমুনা নদী চলে আসলো কোথায়? এই যে গোয়ালন্দ। আর এদিক থেকে যে আমরা বললাম পদ্মা নদী চলে আসলো কোথায়? গোয়ালন্দ রাজবাড়ি। তো এই গোয়ালন্দ রাজবাড়িতে আমরা দেখতে পেলাম যমুনার পদ্মা মিলিত হইলো, মিলিত হয়ে নতুন যে নাম হইলো সে নাম হচ্ছে কি? পদ্মা। কথা বুঝতে পারছেন? সেটা নাম কি? পদ্মা। আমরা কিন্তু এই পাঠ শেষ করলাম। এবার আসেন খেয়াল করেন, এদিক থেকে আসলো সুরমা নদী, আর এদিক থেকে আসলো কোনটা? কুশিয়ারা নদী। এই সুরমা আর কুশিয়ারা মিলিত হয়েছে কোথায়? আজমেরীগঞ্জ। আজমেরীগঞ্জে মিলিত হওয়ার পরে এই নতুন নদীর নাম হয়েছে কালনী। নাম কি? কালনী। তাহলে এদিক থেকে কালনী আসলো ভৈরব বাজারে। আর এই যে বলছিলাম পুরাতন ব্রহ্মপুত্র, এটা হচ্ছে আসলো কোথায়? এই যে ভৈরবে। পুরাতন ব্রহ্মপুত্র আর কালনী দুইটা মিলিত হয়েছে কোথায়? ভৈরবে, কিশোরগঞ্জ, যেটা হচ্ছে ভৈরব। তো খেয়াল করে দেখেন, এই ভৈরব থেকে যে নদীটা আসছে তার নাম হয়ে গেল মেঘনা। নাম কি হয়ে গেল? মেঘনা। তাহলে মেঘনা আসলো চাঁদপুরে, আর এদিক থেকে কোনটা আসছে? পদ্মা। পদ্মা আর মেঘনা চাঁদপুরে মিলিত হওয়ার পরে নাম হয়েছে কি? মেঘনা। এই মেঘনা নদী আমরা দেখতে পেলাম বঙ্গোপসাগরে পতিত হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি মেঘনা নদী কোথায় পতিত হয়েছে? আবার কোনটা? এই যে পুরাতন ব্রহ্মপুত্রের এদিক থেকে শীতলক্ষা, শুনছেন কিনা? শীতলক্ষা। কারণ ব্রহ্মপুত্র নদের আবার হচ্ছে আমরা জানি শাখা নদী কোনটা? শীতলক্ষা। বুঝতে পারছেন কিনা? আবার শীতলক্ষা শাখা নদী হচ্ছে কোনটা? এই যে বুড়িগঙ্গা। বুঝতে পারছেন কিনা? তো এত ডিপে আপনাদের আসবে না, ন্যাচারালি এগুলো বিসিএস আসবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আপনাদেরকে একটা আচ্ছা ওগুলো আসবে, ওগুলো দেখবেন শাখা নদীতে আমি ওখানে আলোচনা করে দিচ্ছি, আসবে। কারণ হচ্ছে বেশি ডিপে গেলে আপনারা পারবেন না। হ্যাঁ, বেশি ডিপে গেলে আপনারা পারবেন না, কারণ আপনাদের যতটুকু দরকার, প্লিজ কথা বলা যাবে না, যতটুকু দরকার ততটুকু দেওয়া হচ্ছে। কারণ ওগুলা দেওয়া হয় সেটা হচ্ছে যখন বিসিএস এর ক্লাস, বুঝতে পারছেন না? তখন আরো ডিপে চলে যাব, বুঝতে পারছেন?
এবার দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কথা বলা যাবে না, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নদ এবং নদীর মাঝে পার্থক্য কি বলেন? যেটা শাখা নেই সেটা নদ, আর যেটা শাখা আছে সেটা নদী। তা আমরা যে বললাম ব্রহ্মপুত্র শাখা নদী শীতলক্ষা, তাহলে ব্রহ্মপুত্র নদ নাকি নদী? সাগর বা মহাসাগর ওটা আছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখেন আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই নদ এবং নদীর মধ্যে যে পার্থক্য সেটা কয়েকটা বেসিসে করা হয়। নাম্বার 1, সেটা হচ্ছে যখন কোন নদ বা নদীর শেষে স্ত্রীবাচক শব্দ থাকে, আকার, রস্যিকার, দীর্ঘিকার, তাহলে সেটাকে কি বলা হয়? নদী। আর যদি স্ত্রীবাচক শব্দ না থাকে সেটাকে আমরা কি বলবো? নদ। তবে এক্ষেত্রেও ব্যতিক্রম আছে, যেমন নাফ, নাফ নদী, এখানে আকার, রস্যিকার, দীর্ঘিকার আছে নাই, কিন্তু আমরা নদী বলতেছি, বুঝতে পারছেন কিনা? এবার দেখেন 2 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে একটা নদী যে অঞ্চলে অবস্থিত, ওই অঞ্চলের লিটারেচারে, ওই অঞ্চলের যে ঐতিহাসিক যে বিষয়, সেখানে ওটাকে কি নদ হিসেবে অভিহিত করছে নাকি নদী হিসেবে অভিহিত করছে? ওই লিটারেচারে যদি ওটাকে নদ হিসেবে অভিহিত করে তাহলে ওটাকে আমরা নদ বলি, ওটাকে যদি নদী হিসেবে অভিহিত করে তাহলে আমরা কি বলি? নদী বলি। কথা বুঝতে পারছেন কিনা? 2 নম্বর বিষয় বললাম। 3 নম্বর বিষয়, এখানে অর্থটাকে প্রায়োরিটি দেওয়া হয়। কোনটাকে? অর্থটাকে। যেমন দেখেন আমরা বললাম ব্রহ্মপুত্র, এটা বাংলা হয় ব্রহ্মের পুত্র। তো ব্রহ্মের পুত্র সে কি স্ত্রী বাচক নাকি হচ্ছে পুরুষ বাচক? তাহলে ব্রহ্মপুত্র নদ হবে নাকি নদী হবে? নদ, এজন্য ব্রহ্মপুত্র নদ। এবার আসেন কপোতাক্ষ, নদ নাকি নদী? নদ। কপোতাক্ষ কেন নদ? কপোতাক্ষের অর্থ খেয়াল করে দেখেন, কপোত প্লাস অক্ষ। কপোত মানে কবুতর, আর অক্ষ মানে হচ্ছে চোখ। তো কবুতরের চোখ, তারপরে হচ্ছে মানুষের হাত, পা, এগুলা কি স্ত্রীবাচক হয় নাকি পুরুষবাচক হয়? লিঙ্গের ক্ষেত্রে এগুলা কি হয়? এই যে অঙ্গ, এগুলো সবই কি পুরুষবাচক। কথা বোঝা না? যার স্ত্রীবাচক কোনো কিছু নাই তার সেগুলো সবই কি পুরুষবাচক। তো এই যে কবুতরের চোখ, এটা কি পুরুষবাচক, এই জন্য কপোতাক্ষ কি হয়েছে? নদ হয়েছে। কথা বুঝতে পারছেন কিনা? এটা তো ওটা আন্তর্জাতিক অঙ্গনে, আমরা বাংলাদেশে কথা বলতেছি, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। এরপর আসেন, খেয়াল করে দেখেন, এখানে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি হচ্ছে বলে দিয়ে দিছি, এই যে যেটা বদ্বীপ দেখাই দিয়ে দিছি, এবং এখানে যে উৎপত্তি স্থল সেগুলো এখানে বলে দেওয়া আছে। তারপরে মিলনস্থল এবং নতুন নাম, এগুলো তো আপনাদেরকে দেখাই দিলাম মানচিত্র দিয়ে, আর এখানে হচ্ছে লিখে দিছি। বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম সব নদী কোনটা? মেঘনা। মনে থাকবে, বাংলাদেশের প্রশস্ততম, দৈর্ঘ্য মানে কি বলে, সবচেয়ে কি বলে, দীর্ঘতম, গভীরতম সবই কি? সবই হচ্ছে মেঘনা। কোথায় কোথায় পাইছেন? কোথায় পাইছেন? এখনো পর্যন্ত পদ্মা না, এখনো পর্যন্ত মেঘনা। আমার কথা বুঝতে পারছেন কিনা? খেয়াল করেন, আগে শেষ করতে দেন ভাই, আমাকে শেষ করতে দেন, তারপর আপনারা বুঝবেন। আমরা দেখলাম বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, ঠিক না? এটা তো সেই আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি। কিন্তু যখন ছিটমহল আমরা পাইলাম, এই ছিটমহল পাওয়ার পরে বাংলাদেশের আয়তন হয়ে গেল 1,47,610 বর্গ কিলোমিটার। আপনাদের যতগুলা অথেন্টিক রিসোর্স আছে, অথেন্টিক বই আছে, দেখেন সবগুলোতে এখনো পর্যন্ত লেখা হচ্ছে 1,47,570, এবং আপনাদের পরীক্ষায় আসলেও আপনাদেরকে 1,47,570 টাকায় টাইট দিতে হবে। তো আপনার আয়তন বেড়ে গেল, হ্যাঁ, 2টা থাকলেও আপনাকে দিতে হবে এটা। আমার কথা বোঝেন নাই? তো আপনাদের আয়তন আগে শেষ করতে দেন, আয়তন বেড়ে গেল, তো আপনারা 570 পড়ে আছেন কেন? কারণ এখনো পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট গেজেট আকারে প্রকাশ করে নাই যে বাংলাদেশের আয়তন 1,47,610 কিলোমিটার। যেটা যখন গেজেট আকারে প্রকাশ হবে, সরকারি কোনো ইনফরমেশনটাকে চেঞ্জ করতে গেলে গেজেট আকারে কি করা লাগে? প্রকাশ করা লাগে। যখন গেজেট আকারে প্রকাশ করবে গভর্নমেন্ট, তখন দেখবেন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তখন আপনারা বলতে পারবেন 1,47,570। কোচিং সেন্টার, তারপরে আপনার হচ্ছে গাইড বই, এগুলো দেখে কি মানে পিএসসি কোশ্চেন করবে? যারা কোশ্চেন করে থাকে এগুলো দেখে কোশ্চেন করবে? কোশ্চেন করার সময় কোচিং সেন্টারের টিচারকে দেখে বলবে যে আপনারা 570 পড়াইছেন নাকি 610 পড়াইছেন। আমার কথা বোঝেন নাই? যারা কোশ্চেন করবে তারা সবই জানে যে কোনটা গেজেট আকারে প্রকাশিত, কোনটা সরকারি তথ্য। জি,
এটা হয়ে যাবে সামনে 1-2 বছরের মধ্যে হয়ে যাবে। আগে না হওয়ার পেছনে অনেক রাজনৈতিক কারণ ছিল, ঠিক আছে। আচ্ছা ওকে, এরপরে আসেন, খেয়াল করেন এই যে নদীর পূর্ব নাম, আমরা জানি যে পদ্মা নদীর পূর্ব নাম কোনটা? কৃতিনাশা। যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে কোনটা? জোনাই। আর বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম হচ্ছে দোলাই, যেটা আপনার দোলাই খাল বলেন না সেটা। আর হচ্ছে ব্রহ্মপুত্র নদের প্রাচীনতম নাম বা পূর্ব নাম কোনটা? লোহিত। আপনাদের হচ্ছে মানে শাখা নদী এবং হচ্ছে উপনদী আসবে না, যেন ওটা পড়ার দরকার নেই। এখান থেকে আসবে হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট। এই নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে কোথায় অবস্থিত? ফরিদপুরে। আগে এটা ছিল হচ্ছে ঢাকাতে, কিন্তু পরবর্তীতে স্থানান্তর করছে কোথায়? ফরিদপুরে। এই জন্য এটা জাস্ট জেনে রাখবেন যে নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুরে। এরপরে আসেন, সেটা হচ্ছে জলপ্রপাত এবং হচ্ছে ঝর্ণা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা খেয়াল করে দেখেন, জলপ্রপাত এবং হচ্ছে ঝর্ণা, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত এবং হামহাম জলপ্রপাত। কোথায়? মৌলভীবাজার। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জলপ্রপাত হচ্ছে কোনটা? এই যে মাধবকুণ্ড। আগে একটা সময় সবাই ঘুরতে যাইতো মাধবকুণ্ড জলপ্রপাত। কোথায়? মৌলভীবাজারে। অল্প করে পানি পড়তো, শীতের সময় দেখবেন যে মোটর দিয়ে পানি ফেলানো হইতো, কারণ পানি তো নাই, তো দর্শনার্থী গেলে কি দেখবে, বুঝতে পারছেন কিনা। এরপরে হচ্ছে সুবলং ঝর্ণা এবং রাইখাং ঝর্ণা। কোথায়? রাঙামাটি। রাইখাং এটা না পড়লেও হবে, সুবলং কোথায়? রাঙামাটি। সীতাকুণ্ড খৈয়াছড়া মহামায়া ঝর্ণা কোথায়? চট্টগ্রাম। সীতাকুণ্ড এটাকে বলা হয় গরম পানির ঝর্ণা। বাংলাদেশে যতগুলো পানি আছে ঝর্ণা আছে তার মধ্যে গরম পানির ঝর্ণা কোনটা? সীতাকুণ্ড। কোথায়? চট্টগ্রাম। এবং আমার দেখা চোখে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম ঝর্ণা হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা, যেখানে 10টা হচ্ছে ধাপ আছে, স্টেপ আছে। আপনারা যদি যান নিচের স্টেপ থেকে একদম সর্বোচ্চ স্টেপে যাবেন, সেখানে পৌঁছাইতে 2 ঘন্টা সময় লাগবে আপনার, বুঝতে পারছেন কিনা। এটা হচ্ছে চট্টগ্রামের মিরসরাইতে অবস্থিত, খুবই সুন্দর একটা ঝর্ণা, যেতে পারেন। এগুলা আসলে যে দেখা উচিত, ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে জাদিফাই, নাফাখম, আফিয়াখম, এই 3টা ঝর্ণা কোথায়? বান্দরবনে। আমার দেখা চোখে দ্বিতীয় সবচেয়ে সৌন্দর্যপূর্ণ ঝর্ণা হচ্ছে জাদিফাই ঝর্ণা, যেটা বাংলাদেশের কেউকাডাং পর্বত থেকে তাজিংডং পর্বত, এই 2টা পর্বতের মাঝামাঝি জায়গায় অবস্থিত হচ্ছে জাদিফাই ঝর্ণা, বুঝতে পারছেন কিনা। আর নাফাখম, আফিয়াখম বান্দরবনে অবস্থিত, খুবই সুন্দর 2টা ঝর্ণা। এবং স্পেশালি এই অঞ্চলে যাওয়াটাই অ্যাডভেঞ্চার। 2 দিকে বিশাল বিশাল পাহাড়, মাঝখান দিয়ে নদী, বুঝতে পারছেন কিনা। সেই নদীর মাঝখান দিয়ে ব্যাপক স্পিডে আপনি যাচ্ছেন, বুঝতে পারছেন কিনা। মানে প্রাকৃতিক সৌন্দর্যের রানী বলা হয় বান্দরবনকে। বান্দরবনে না গেলে আপনি বুঝবেন না যে বাংলাদেশের সৌন্দর্য কি জিনিস, ঠিক আছে। এরপরে হচ্ছে হিমছড়ি ঝর্ণা। কোথায়? কক্সবাজার। এটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে শীতল পানির ঝর্ণা। আসলে বাংলাদেশের অধিকাংশ এই যে ছোটখাটো যে ঝর্ণাগুলা, এগুলা হচ্ছে আসলে শীতের সময় পানি শুকায় যায়। কিন্তু ওই যে বললাম পানি কি পরিমাণ, সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে যাইতে হবে জাদিফাই ঝর্ণা, নাফাখম ঝর্ণা, আফিয়াখম ঝর্ণা। আর রিসেন্ট সময় আমরা দেখতে পাচ্ছি রাঙামাটিতে 2-1টা ঝর্ণা আবিষ্কৃত হয়েছে, সেগুলোতে গেলে দেখবেন প্রচুর পরিমাণ পানি পড়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন রিসাং ঝর্ণা। কোথায়? খাগড়াছড়ি। হিমছড়ি আমরা বললাম কি শীতল পানির ঝর্ণা, আর গরম পানির ঝর্ণা কোনটা? সীতাকুণ্ড। খেয়াল করেন, আগুনের কি কুণ্ড হয় না? আগুনের কি কুণ্ড হয় না? তো সীতাকুণ্ড গরম পানির ঝর্ণা, খেয়াল করেন। আর ঠান্ডায় আমরা কি হয়ে যাই? হিম হয়ে যাই। এই জন্য শীতল পানির ঝর্ণা কোনটা? হিমছড়ি। কোথায় অবস্থিত? কক্সবাজার। এবং এই জায়গায় যেতে পারেন, এটাও খুবই সুন্দর জায়গা। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, বুঝতে পারছেন কিনা। এরপর আসেন, গুরুত্বপূর্ণ কথা বলা যাবে না, সময় বেশি নাই। সেটা হচ্ছে বাংলাদেশের দ্বীপ। বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, যেটা হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত, বুঝতে পারছেন কিনা। এবং এটা হচ্ছে আমরা জানি প্রচুর পরিমাণে এখানে নারিকেল পাওয়া যায়, এজন্য এই দ্বীপের আগে নাম ছিল হচ্ছে নারিকেল জিঞ্জিরা। এবং বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ যেখানে শৈবাল পাওয়া যায়, বুঝতে পারছেন কিনা। তো প্রবল দ্বীপ হচ্ছে কোনটা? সেন্ট মার্টিন, নারিকেল জিঞ্জিরা পূর্ব নাম। জীবিত পাথর না, এটা শৈবাল, বুঝতে পারছেন কিনা। এবং আপনারা ওখানে গেলে দেখতে পাবেন যে শৈবাল আছে, বুঝতে পারছেন কিনা। এবং এগুলা জীবিত, এগুলো আস্তে আস্তে বড় হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রবাল বা শৈবাল, এটা আপনার ওখানে সেন্ট মার্টিন গেলে দেখতে পাবেন যে সাদা সাদা এরকম ইয়ে আছে, পাথর টাইপের। আচ্ছা, এরপর আসেন মহেশখালী। আমরা জানি যে বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মহেশখালী, যেখানে হচ্ছে আদিনাথ মন্দির অবস্থিত, বুঝতে পারছেন কিনা। এবং হচ্ছে আমরা জানি এই মহেশখালী কোথায় অবস্থিত? কোন জেলায়? কক্সবাজার জেলায় অবস্থিত, ঠিক আছে।
আচ্ছা, দক্ষিণ তালপট্টি দ্বীপ গুরুত্বপূর্ণ না, কিন্তু বাংলাদেশ এবং ভারতের মাঝে বিরোধপূর্ণ একটা দ্বীপ ছিল কোনটা? দক্ষিণ তালপট্টি দ্বীপ, যে দ্বীপটা ভারত দখল করে রাখছিল কিন্তু 2010 সালে ডুবে গেছে। যদি এই দ্বীপটা জেগে থাকতো তাহলে এখন খেলা হইতো, বুঝলেন নাকি? ভারতের সাথে বাংলাদেশে এখন খেলা চলতো, এটা ডুবে গেছে। ঠিক আছে, এরপর আসেন আরো কিছু দ্বীপ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কুতুবদিয়া। কোথায় অবস্থিত? কক্সবাজারে অবস্থিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে হচ্ছে ব্রিটিশ আমলে কি আছে? বাতিঘর আছে। তো বাতিঘর রয়েছে কোন দ্বীপে? কুতুবদিয়া দ্বীপে। সোনাদিয়া দ্বীপ, যেটা হচ্ছে পর্যটন শিল্প এবং মৎস্য উৎপাদনের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে সোনাদিয়া দ্বীপ। কোথায়? কক্সবাজারে। এরপর হচ্ছে সন্দ্বীপ, কোথায়? চট্টগ্রাম, যেটা হচ্ছে চট্টগ্রামের একটা দ্বীপ উপজেলা। দ্বীপ উপজেলা কোনটা? সন্দ্বীপ। এখানে প্রাচীনকালে কি তৈরি হতো? জাহাজ তৈরি হতো, বুঝতে পারছেন কিনা? এবং বাংলাদেশ দেখেন জাহাজ ভাঙা শিল্প এখন কি প্রথম না? স্যার সন্দ্বীপটা কখনো প্রথম হয়, কখনো দ্বিতীয় হয়। জি, সন্দ্বীপ চট্টগ্রামে কবে অন্তর্ভুক্ত? আর এটা কি নোয়াখালীতে ছিল না পূর্বে? সন্দ্বীপটা কি পূর্বে নোয়াখালীর সাথে? না, আমার এই বিষয়ে ইয়ে নেই, দেখতে হবে তাহলে। ঠিক আছে, আচ্ছা, তো খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে জাহাজ ভাঙা শিল্পের কথা বলতেছিলাম। এখানে আমরা কি প্রথম? তো খেয়াল করে দেখেন উন্নত রাষ্ট্রগুলো জাহাজ ভাঙা শিল্প মানে, মনে করেন একটা জাহাজ আছে, ওটা পুরাতন হয়ে গেছে, কোথাও জং ধরে গেছে, ওটা ভেঙে আবার রিপেয়ার করে নতুন করে জাহাজ তৈরি করতেছে, বুঝতে পারছেন কিনা? এখন কথা হচ্ছে এই সকল সেক্টরে দেখেন বাংলাদেশ প্রথম। তো উন্নত রাষ্ট্রগুলো চাইলে কি এখানে প্রথম হইতে পারে না? পারে কিনা? আমাদের থেকে ওদের টেকনোলজি তো আরো অনেক বেশি ডেভেলপ, কিন্তু এই জাহাজ ভাঙলে পরিবেশের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়। এই জন্য উন্নত রাষ্ট্রগুলো এই প্রাকৃতিক বিপর্যয়টা এরা হচ্ছে গ্রহণ করতে চায় না। এই জন্য ওরা দেখেন আমাদের কাছে দিয়ে দিচ্ছে। কথা বোঝেন নাই? যেমন দেখেন এই যে পোশাক শিল্পে আমরা প্রথম, কথা বোঝেন নাই? প্রথম বা দ্বিতীয় তৃতীয় এরকম এখন বর্তমান আছে। পোশাক শিল্পে আমরা প্রথম দিকে, তো উন্নত রাষ্ট্রগুলো কেন পোশাক তৈরি করতে চায় না? কারণ আপনাদের এখানে খুবই কম মূল্যে পোশাক উৎপাদন করা যায়, বুঝতে পারছেন কিনা? যেটা উন্নত রাষ্ট্রে যায় না। তো উন্নত রাষ্ট্র চিন্তা করে যে আমার জনগণকে যদি আমি কম মূল্যে শ্রম নেই, তাহলে এই জনগণ কি উন্নত থাকবে নাকি অনুন্নত থাকবে? এই জন্য ওরা ওদের জনগণকে অনেক বেশি মূল্যে কি করে? শ্রম ক্রয় করে, বুঝতে পারছেন কিনা? এই জন্য দেখেন সাম্প্রতিক সময় আমরা চীন দেখতে পাচ্ছি, চীনেও ব্যাপক পরিমাণ পোশাক তৈরি হয়, কিন্তু চীন হচ্ছে ওরা হচ্ছে এটা নিতে চাচ্ছে না, যে না আমরা আমাদের এই যে কম মূল্যে শ্রমিক নিব না, মানে হচ্ছে দেশের জনগণকে কম মূল্যে আমরা পোশাক উৎপাদন করব না। এই জন্য তারা তাদের বিজনেস প্রতিষ্ঠানগুলো যে এই পোশাক উৎপাদন কেন্দ্র আফ্রিকাতে নিয়ে যাচ্ছে, যে আফ্রিকার জনগণকে আমরা কম মূল্যে কাজ করায় সেখানে পোশাক তৈরি করব, তাহলে বাংলাদেশ বা ভারতে এদের সাথে কম্পিটিশন করতে পারবে চীন, বুঝতে পারছেন কিনা? তো বিষয়গুলো হচ্ছে দেখেন টেকনিক্যালি অনেক বিষয়। এরপরে আসেন দেখেন যেটা বলা হচ্ছে নিঝুম দ্বীপ, খুবই গুরুত্বপূর্ণ। নিঝুম দ্বীপ, এই নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল হচ্ছে বাউলার চর, কিন্তু 1970 সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণে এই নিঝুম দ্বীপের প্রচুর পরিমাণ মানুষ নিহত হয়, নিঝুম হয়ে যায়, বুঝেন নাই? এই জন্য তখন একটা নাম দেওয়া হলো কি? নিঝুম দ্বীপ। এটা কোথায় অবস্থিত? নোয়াখালীতে অবস্থিত। এরপর হচ্ছে ভোলা, যেটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপ এবং দ্বীপ জেলা, নাম কি? ভোলা। ঠিক আছে, এবং এই ভোলাকে কি বলা হয়? দ্বীপের রানী বলা হয়। আচ্ছা, মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত? ভোলাতে অবস্থিত, এবং এই দ্বীপে পর্তুগিজরা বসবাস করতো। তাহলে পর্তুগিজরা বসবাস করতো বাংলাদেশের কোন দ্বীপে? মনপুরা দ্বীপে। শাহপরীর দ্বীপে আপনাদের লাগবে না, হ্যাঁ ওই দ্বীপেই করা হয়েছে, মনপুরা দ্বীপেই। ঠিক আছে, আচ্ছা, এরপর আসেন বাংলাদেশের প্রধান প্রধান যে বিল আছে, এর মধ্যে আমরা দেখতে পেলাম কোনটা? চলন বিল, বাংলাদেশের সবচেয়ে কি বৃহত্তম বিল, এবং এই বিলের মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত যার নাম হচ্ছে আত্রাই নদী। আর এই চলন বিলটা হচ্ছে 3টা জেলায় অবস্থিত, পাবনা, নাটোর আর হচ্ছে সিরাজগঞ্জ। ক্লিয়ার? এরপরে হচ্ছে আরেকটা বিল যার নাম হচ্ছে বিল ডাকাতিয়া, যেটা হচ্ছে খুলনায় অবস্থিত, এবং এই বিল ডাকাতিয়াকে বলা হয় পশ্চিমা বাহিনীর নদী। আর আপনারা যদি সিলেট থেকে জাফলং এ ঘুরতে যান, তাহলে দেখতে পাবেন সিলেট থেকে জাফলং এ যাওয়ার কাছাকাছি সময়ে ডান হাতে একটা বিল আছে যার নাম হচ্ছে কি? তামা বিল। কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিলেট অবস্থিত। সিলেট একদম সীমান্তে, ভারতের সীমান্তে এই বিলটা অবস্থিত, এই জন্য এটাকে বলা হচ্ছে সীমান্তবর্তী বিল। জি, ডাকাতিয়া, ডাউকি বিল না, এটা হচ্ছে সীমান্ত। এটা হচ্ছে সীমান্ত, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন খেয়াল করেন, আমরা এখানে পড়ে ফেললাম আরেকটা আছে কোনটা? ভবদহ বিল, যেটা কোথায়? যশোরে। বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম বিল হচ্ছে কোনটা? বাইকা বিল, যেটা হচ্ছে শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
আর একটা বিষয় হচ্ছে আরিয়াল বিল, যেটা আগে গুরুত্বপূর্ণ ছিল, কারণ আরিয়াল বিলে আওয়ামী লীগ সরকার সেখানে তার সময়ে একটা হচ্ছে এয়ারপোর্ট নির্মাণ করতে চাইছিল, কিন্তু ওই এলাকার লোকজন তাদের জমিতে এয়ারপোর্ট নির্মাণ করতে দিবে না, এই জন্য তারা মনে করেন লাঠি সোটা নিয়ে সরকারের বিরুদ্ধে ব্যাপক পরিমাণ ওখানে বিক্ষোভ করছে, তখন এই বিলটা আলোচনায় আসছিল, বর্তমানে এখন আলোচনায় নাই, এই জন্য এটা দরকার নেই আরিয়াল বিল, যেটা হচ্ছে মুন্সিগঞ্জ। চলন বিলটা কি এখনো আছে নাকি? হ্যাঁ, এখনো আছে চলন বিল, এখনো আছে। আচ্ছা, এবং চলন বিলে প্রচুর পরিমাণ স্বাদু পানির মাছ উৎপাদন হয়, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এরপর আসেন খেয়াল করেন, আমরা আপনাদেরকে কয়েকটা কোশ্চেন করি, একটু বলেন দেখি, যারা অনলাইনে আছেন বা অফলাইনে। সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মাঝে অভিন্ন নদীর সংখ্যা কত? বাংলাদেশ এবং ভারতের মাঝে অভিন্ন নদীর সংখ্যা কতটি? খেয়াল করেন, বাংলাদেশ এবং ভারতের মাঝে অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে 54 এবং 55, দুইটার যে কোনো একটা অপশনে থাকবে, বুঝতে পারছেন কিনা? যেটা থাকবে সেটা অ্যান্সার। এখানে কোনটা আছে? 54। যদি 54 না থাকে 55 থাকে, তাহলে কি 55 অ্যান্সার। ক্লিয়ার? দুবলাচর কোথায় অবস্থিত? কোথায় বলেন, দেখেন অনলাইনে দেখি কি অ্যান্সার দিচ্ছে। দুবলাচর হচ্ছে সুন্দরবন, সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। সুন্দরবনের কয়েকটা পর্যটন স্পট আছে, তার মধ্যে হচ্ছে দুবলাচর, কটকা, তারপরে হচ্ছে আপনার কি বলে এই যে কলাগাছি, এই ধরনের গুরুত্বপূর্ণ পর্যটন স্পট আছে, বুঝতে পারছেন? এরপরে আসেন সাজেক উপত্যকা, বলেন কোথায়? এই যে রাঙামাটি, সাজেক উপত্যকা, এটাকে ইংরেজিতে বলা হয় সাজেক ভ্যালি। কি বলা হয়? সাজেক ভ্যালি। খেয়াল করেন, ভ্যালি কোনটাকে বলা হয়? উপত্যকা বা ভ্যালি, দুই দিকে দুই পাহাড়ের বা পর্বতের, খেয়াল করেন, দুই পাহাড় বা পর্বতের মাঝে যে ভূমিটা, সেই ভূমিটাকে আমরা কি বলবো? ভ্যালি বা হচ্ছে উপত্যকা বলবো। এখন বলেন তো, পাহাড় আর পর্বতের মাঝে পার্থক্য কি? এটাই তো পাহাড় আর পর্বতের মাঝে পার্থক্য কি? পর্বত পাথরের। পর্বত কি আপনার বরফের গাছপালা আছে? বাংলাদেশে অনেক পর্বত আছে, আছে না? কেউ কডাং, তাজিং ডং, এগুলো সবই কি পর্বত, এগুলো সব মাটি, কোনো ইয়ে নাই, পাহাড়টা। আসেন খেয়াল করেন, সেটা হচ্ছে পর্বতগুলো বেশি উচ্চতা সম্পন্ন হয়, পাহাড়গুলো কম উচ্চতা সম্পন্ন। এক। দুই, পর্বতগুলো খাড়া ঢাল বিশিষ্ট হয়, আর পাহাড়গুলো আস্তে 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 উপরে ওঠে, আবার আস্তে 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 কি হয়? নিচে নাম। বুঝতে পারছেন কিনা? এই দুইটা হচ্ছে বেসিক পার্থক্য। সর্বোচ্চ পর্বত টাইডেনডং, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত হচ্ছে তাজিং ডং, যেটা হচ্ছে 1231 মিটার উচ্চতা, আর 1231। আর দ্বিতীয় হচ্ছে কেউকারাডাং, যার উচ্চতা হচ্ছে 1230, বুঝতে পারছেন কিনা, মিটার। আর তৃতীয় হচ্ছে মোদকটং বা সাফা হাপং, যেটা হচ্ছে 1000, বুঝতে পারছেন? এগুলো ঘুরে আসবেন, ঘুরে আসলে অনেক মানে দেখার অনেক কিছু আছে। বাংলাদেশ যে কত সুন্দর, সেটা আসলে আপনি বান্দরবন বা এই ধরনের জায়গাগুলো না ঘুরলে আপনি বুঝতে পারবেন না। আপনি সেন্ট মার্টিন যাবেন, দেখবেন মন অটোমেটিক ভালো হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, সেন্ট মার্টিনের সাথে কক্সবাজারের পার্থক্য কি জানেন? কক্সবাজার হচ্ছে ঘোলা পানি, আর সেন্ট মার্টিন হচ্ছে নীল পানি, ঠিক আছে? স্বচ্ছ, শুধু স্বচ্ছ না, একদম নীল পানি, বুঝতে পারছেন কিনা? এরকম। আচ্ছা, এখন আসেন আজকের লেকচারের উপরে আপনাদের কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে বলতে পারেন। আজকের লেকচারের উপরে আপনাদের কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে, অনলাইনে যারা আছেন তাদের কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা আপনারা লেখেন। আচ্ছা, একটু দেখি স্যার, প্লিজ আপনাদের কোশ্চেনগুলো নিব আগে, একটু অনলাইনে দেখি কোনো কিছু বলছে কিনা। সেটা হচ্ছে ক্লাসের কোনো শিডিউল দেয়। আচ্ছা, ক্লাসের শিডিউল নিয়ে কথা আপনাদের কোচিং এ বলবেন, এটা আসলে ক্লাসে বলে লাভ নাই, আপনাদের কোচিং এর যে ইয়ে হটলাইন আছে সেখানে বলবেন। প্রণালী কয়টি আসলে এভাবে কোনো ইয়ে নাই যে প্রণালী কয়টি, এরকম কোনো মানে ফিক্সড এ নাই, অসংখ্য প্রণালী আছে, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ গুলা পড়ি, বুঝতে পারছেন কিনা? প্রণালী সংজ্ঞা আমরা বললাম, দুইটা ভূমিকে পৃথক করবে আর দুইটা জলরাশিকে সংযুক্ত করবে, ঠিক আছে? আচ্ছা, অনলাইনে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আমি আপনাদেরটা দেখবো। আচ্ছা, আপনাদের কোশ্চেন বল। হ্যাঁ, সাজেক ভ্যালি কোথায়? রাঙ্গামাটিতে, ঠিক আছে? হ্যাঁ, হাওড় আসবে, কিন্তু এক ক্লাসে আমরা কতটা শেষ করব? হ্যাঁ, আসবে, ঠিক আছে? জি হ্যাঁ, বৃহত্তম পাহাড় হচ্ছে গারো পাহাড়, ঠিক আছে? এটা হচ্ছে ময়মনসিংহ।
ঠিক আছে। আর একটা আছে বাটালি পাহাড়, এটা হচ্ছে আপনার চট্টগ্রামে অবস্থিত। ঠিক আছে, আসবে যখন পড়াবো সব একদম আমরা ই করে দিব। এটা আপনাদের কোচিং থেকে শুনে শুনে নেবেন। ঠিক আছে, আচ্ছা ওকে। বাংলাদেশের প্রশস্ততম, দীর্ঘতম, গভীরতম নদী হচ্ছে মেঘনা। এখনো পর্যন্ত গেজেট অনুসারে কোনটা আছে? মেঘনা আছে। ঠিক আছে, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন স্যার আছে? ক্লাসের কোনো পিডিএফ দেবেন? হ্যাঁ, এই যেগুলো পড়ানো হয়েছে এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিবে কোচিং থেকেই। আপনাদের হচ্ছে যে গ্রুপে বলবেন যে স্যার আমাদের আজকের ক্লাসের পিডিএফটা দেন, দেখবেন আপনাদের দিয়ে দিবে। ঠিক আছে, আমি দিয়ে দিছি। আচ্ছা স্যার কিছু কিছু গুলায় যাচ্ছে। আচ্ছা, গুলায় যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এই যে পিডিএফটা দেওয়া হচ্ছে এখানে দেখেন মানচিত্র আকারে আমি দিয়ে দিছি। এই জন্য মানচিত্র দেখে দেখে একবার দুইবার রিভিশন দিবেন, দেখবেন যে গুলায় যাবে না। এটা স্বাভাবিক যে যে ইনফরমেশন একটু তো কনফিউশন তৈরি হবে। যদি পড়লেই পারতেন তাহলে তো চাকরি সবাই পাইতো। কথা বোঝেন নাই? এই জন্য যে জিনিসগুলো বোঝাই দেওয়া হয়েছে এগুলো আপনারা হচ্ছে একটু মানচিত্র দেখে দেখে বারবার রিভিশন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন করবো না, এর আগে করেছি অ্যান্সার দেন নাই। আচ্ছা আসলে দেখেন কতগুলো কোশ্চেন যে করছে, আমি যেগুলো দেখতে পাইছি সেগুলো অ্যান্সার দিয়ে দিছি। অনেক সময় কোশ্চেন গুলা উপরে উঠে যায়, এই জন্য সব তো দেখা সম্ভব হয় না। তো আপনার কোশ্চেন আমি দেখতে পারি নাই, সেজন্য সরি। কোন কোশ্চেন থাকলে বলতে পারেন। না না না, আচ্ছা আশা করি কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আর নাই। বাইক কাবিল, বাইক কাবিল, না না না, বাইক কাবিল। গুগল বলতেছে আচ্ছা কোনটা কোনটা? আচ্ছা আমি তো বললাম যে গেজেট অনুসারে আমাদেরকে দেখতে হবে, বুঝতে পারছেন কিনা? সরকারি কোনো কিছু পরিবর্তন করতে গেলে কি করা লাগে? গেজেট করা লাগে। খেয়াল করে দেখেন আপনারা যখন হচ্ছে যে এই যে কথা বলেন না, সেটা হচ্ছে এই যে আপনাদের বানান চেঞ্জ হয় না, এটাও গেজেট আকারে প্রকাশ করা লাগে। সরকারি কোনো কিছু কি হয়? গেজেট আকারে প্রকাশ করতে হয়। এমনকি খেয়াল করে দেখেন আপনাদের হচ্ছে যে যারা বিশেষ কর্মকর্তা এদেরকে বলা হয় গেজেটেড কর্মকর্তা, কারণ এদের পদোন্নতি, তারপরে হচ্ছে এদের চাকরি যাওয়া, চাকরি ইন হওয়া সবকিছু রাষ্ট্রপতি গেজেট আকারে প্রকাশ করে। এই জন্য এদেরকে বলা হয় গেজেটেড কর্মকর্তা। এই গেজেটেড কর্মকর্তা ছাড়া অন্য কেউ আপনাদের সত্যায়িত করতে পারে না। কথা বোঝেন না? এই জন্য সরকারি যত অথেন্টিক ইনফরমেশন সবকিছু চেঞ্জ করতে গেলে কি আকারে প্রকাশ করতে হবে? গেজেট আকারে প্রকাশ করতে হবে, বুঝতে পারছেন কিনা? আর গুগলে খেয়াল করে দেখেন, আপনি আজকে যাবেন গুগল করবেন, দেখবেন গুগল করার পরে ওখানে লেখা আছে এডিট, আছে না? ওখানে আপনি চাইলে এডিট করে নিজে আরো অনেক ইনফরমেশন কি করতে পারবেন? সংযুক্ত করতে পারবেন। এবং যেটা আপনি লিখতে পারবেন, আরেকজন লিখতে পারবে, আমি লিখতে পারবো, সেটা কি অথেন্টিক সোর্স বলা যাবে? আমার কথা বুঝতে পারছেন কিনা? তাহলে বাংলাদেশ বিষয়বলির ক্ষেত্রে আমরা অথেন্টিক সোর্স কোনটা ধরবো? সেটা হচ্ছে যেটা বাংলাপিডিয়া। কথা বোঝেন নাই? বাংলাপিডিয়া যেটা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক একটা হচ্ছে তথ্যকোষ তৈরি করছে, যার নাম হচ্ছে কি বাংলাপিডিয়া। এই জন্য নেটে সার্চ দিবেন, দেওয়ার পরে দেখবেন যে ওখানে একটা ট্যাব আসবে যার নাম হচ্ছে বাংলাপিডিয়া। ওই বাংলাপিডিয়া ওটা হচ্ছে অথেন্টিক সোর্স। তাহলে গুগলে যে উইকিপিডিয়াতে যেটা পাবেন ওটা কি অথেন্টিক সোর্স বলা যাবে? কথা বোঝেন নাই? একটা ইনফরমেশন দেখবেন এক এক জায়গায় এক এক রকম, তাহলে কোনটা অথেন্টিক? বাংলাপিডিয়া। তারপরে বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইট আছে, বুঝেন নাই, এগুলা হচ্ছে কি অথেন্টিক। আশা করি জব মেডিসিন আমাদের সকল সমস্যার সমাধান করবে। গ্রুপে অনেকগুলো ভিডিও অর্ধেক আসে, এগুলো ক্লাস আমরা করতে পারছি না। আচ্ছা এটা আপনারা হচ্ছে এই কোচিং এর হটলাইনে বলবেন, তারা হচ্ছে আশা করি সমস্যার সমাধান করে দিবে। ঠিক আছে, আচ্ছা চীনামাটি পাওয়া যায় হচ্ছে নেত্রকোনার, নেত্রকোনার এইদিকে বিজয়পুর। হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।